শুরুতেই আমাদের মেইন চরিত্র ঝাও মিংরুই এর প্রচণ্ড মাথা ব্যথার মধ্য দিয়ে দেখি তীব্র মাথা ব্যথা এবং কানের পাশে তীক্ষ্ণ ছুরির মোচড়ানোর মতো অনুভূতি। এই শারীরিক যন্ত্রণা শুধু একটি উপসর্গ নয়, এটি একটি জগতের সঙ্গে অন্য জগতের একটা সাংঘর্ষিক প্রতীক। ঝাও মিংরুই প্রথমে ভাবে যে সে দুঃস্বপ্ন দেখছে, কিন্তু হাত পা অসাড় হওয়ায় সে বুঝতে পারে পরিস্থিতি গুরুতর। সে নিজের ইচ্ছাশক্তিকে একত্রিত করার চেষ্টা করে, যা কুয়াশা শুষ্ক বাষ্পের মতো। এই উপমাটি লেখকের ভাবাশৈলীকে সমৃদ্ধ করেছে, যেখানে বাস্তবতা ও বিভ্রমের মধ্যকার সূক্ষ্ম একটা পার্থক্য বোঝানো হয়েছে। প্রথম ইঙ্গিত, আমাকে কি এভাবে অল্প বয়সে মরতে হবে, এই ভাবনাটি তার ভয়কে ফুটিয়ে তোলে। এরপরই সে জেগে ওঠে এবং দেখে রক্তিম আলোয় ভেজা একটা অচেনা ঘর। লেখক অত্যন্ত নিপুণভাবে নতুন জগতের পরিচয় করান, যা ঝাও মিংরুইয়ের কাছে চূড়ান্ত আতঙ্ক নিয়ে আসে। অদ্ভুত সজ্জা, ঘরের ক্লাসিক পশ্চিমা ধাঁচ, ধূসর সাদা পাইপ এবং যান্ত্রিক ডিভাইসগুলি স্পষ্ট করে যে সে তার চেনা পৃথিবীতে নেই। একটি পিতলের রিভলভার থাকা বিশেষ তাৎপর্যপূর্ণ। একজন সদ্য স্নাতক এবং দরিদ্র পরিবারের সদস্যের পক্ষে এমন অস্ত্র রাখা অসম্ভব, যা পাঠককে তখনই বুঝতে সাহায্য করে যে ক্লেইন মরিটি এর জীবনে কিছু একটা গোপন রহস্য ছিল। রক্তিম চাঁদ, আকাশের কালো মখমলের পর্দার পটভূমিতে ঝুলে থাকা এই রক্তিম চাঁদ শুধু একটি প্রাকৃতিক দৃশ্য নয়, এটি একটি সতর্কবার্তা। রক্তিম শব্দটি এই জগতে ভীতি, আচার অনুষ্ঠান মানে রিচুয়াল এবং অতিপ্রাকৃতিক বিপদের প্রতীক। ঝাও মিংরুইয়ের মনে আসা অচেনা আতঙ্ক এই চাঁদের সঙ্গে সরাসরি যুক্ত। ক্লেইন মোরেটি একটি ট্র্যাজেডির স্মৃতি। যন্ত্রণা থামার পর ঝাও মিংরুইয়ের সামনে এর মনে ক্লাইন মোরেটি এর স্মৃতিগুলো ভেসে ওঠে। ঐতিহাসিক সংযোগ, ক্লাইন ইতিহাস বিভাগের একটা স্নাতক। তার জানা প্রাচীন ফেইসাক ভাষা এবং আচারের হার্মিস ভাষা পরবর্তীতে গল্পের মূল রহস্য উদ্ঘাটনে অপরিহার্য ভূমিকা পালন করবে। ডেস্কের নোটবুকে হার্মিস ভাষায় লেখা বাক্যটি প্রত্যেকের মৃত্যু হবে আমারও সত্যি মেরুদণ্ড দিয়ে শীতল একটা স্রোত বইয়ে দেয়। এটি স্পষ্ট করে যে আসল ক্লাইন মোরিটি হয়তো আত্মহত্যা করেছে বা মৃত্যু মুখোমুখি হয়েছিল এবং ঝাও মিংরুই কেবল তার স্থান দখল করেছে। রক্তাক্ত হাতের ছাপ, টেবিলে দেখা যাওয়া গাঢ় রক্তাক্ত হাতের ছাপ এবং তার নিজের হাতে লেগে থাকা রক্ত, এই দৃশ্যটি একটি ভয়াবহ ঘটনার সিলমোহর দেয়। অধ্যায়ের সমাপ্তি হয় সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যের মধ্য দিয়ে। আয়নায় ঝাও মিংরুই দেখে যে তার কানের পাশে একটি ভয়ঙ্কর ক্ষত, যার চারিদিকে পোড়ার দাগ এবং তা থেকে ধূসর সাদা মস্তিষ্কের অংশ দেখা যাচ্ছে। এই ক্ষতটি ইঙ্গিত করে যে ক্লাইন মরিটি হয় গুলিবিদ্ধ হয়েছিল, নয়তো অন্য কোনো অস্বাভাবিক উপায়ে আঘাত পেয়েছে। এটি প্রমাণ করে যে ঝাও মিংরুই নিছকে একটি নতুন পৃথিবীতে স্থানান্তরিত হয়নি, সে এমন একজনের শরীরে প্রবেশ করেছে যে মৃত্যুর দোরগোড়ায় ছিল। তো অধ্যায়টিতে মূলত ঝাও মিংরুইয়ের নতুন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার এবং তার ট্রান্সমাইগ্রেশনের মানে অন্য জগতে আগমনের মূল কারণ খুঁজে বের করার প্রক্রিয়াকে তুলে ধরে। একটা আতঙ্ক থেকে যুক্তি এবং শেষ পর্যন্ত আশার দিকে মনোনিবেশ করে। আতঙ্কের মতো মুখোমুখি হওয়া, ঝাও মিংরুই যখন আয়নায় তার কানের পাশের ভয়ঙ্কর ক্ষতটি দেখে, তখন সে চরম আতঙ্কে পিছিয়ে যায়। ক্ষতটি এতটাই মারাত্মক ছিল যে মনে হচ্ছিল কেউ তাকে গুলি করেছে। তার প্রথম প্রশ্ন ছিল, এত মারাত্মক আঘাত নিয়ে কেউ কি বেঁচে থাকতে পারে, কি করে? নিজের হৃদস্পন্দন এবং শরীরের উষ্ণতা অনুভব করে সে নিশ্চিত হয় যে সে জীবিত আছে। এই শারীরিক যাচাই তাকে আতঙ্ক কাটিয়ে শান্ত হতে সাহায্য করে। সে পরীক্ষা করে দেখে যে ক্ষত থেকে আর রক্তপাত হচ্ছে না। সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হচ্ছে, মনে হচ্ছিল ক্ষতটি কয়েক ঘন্টার মধ্যে নিরাময় হয়ে যাবে, যেন এটি অন্য জগতে আসার ট্রান্সমাইগ্রেশনের ফলে পাওয়ার একটি অলৌকিক আরোগ্য ক্ষমতা। ঝাও মিংরুই ঘরে আলোর অভাব মেটাতে গ্যাস ল্যাম্প জ্বালানোর চেষ্টা করে। ক্লেইন মরিটি এর স্মৃতি থেকে সে জানতে পারে যে এই ল্যাম্পটি তার ভাই বেনসন অনেক কষ্টে প্রায় ধার করে ক্লাইনের পড়াশোনার সুবিধার জন্য স্থাপন করেছিল। এটি এই পরিবারে আর্থিক সংগ্রাম এবং পারস্পরিক ভালোবাসার পরিচয় দেয়। ল্যাম্প না জ্বলায় সে বুঝতে পারে যে গ্যাস ফুরিয়ে গেছে। সে কপার পেনি নামে লোয়েন রাজ্যের মৌলিক মুদ্রা দিয়ে গ্যাস মিটারে কয়েন প্রবেশ করিয়ে গ্যাস চালু করে। এই প্রক্রিয়াটি নতুন জগতের দৈনন্দিন জীবন এমনকি এবং প্রযুক্তি সম্পর্কে ধারণা দেয়। পর্যাপ্ত আলোতে সে ঘরের রক্তের দাগ এবং মেঝের নিচে একটি হলুদ বুলেট খুঁজে পায়। নোটবুকে লেখা প্রত্যেকের মৃত্যু হবে আমারও এবং বুলেটের উপস্থিতি মিলিয়ে সে এই সিদ্ধান্তে আসে যে ক্লেইন মরিটি আত্মহত্যা করেছে অথবা সাজানো আত্মহত্যার শিকার হয়েছে। যদিও সে একটি গভীর ষড়যন্ত্রের মধ্যে পড়েছে, তবুও ঝাও মিংরুই ক্লেইনের অতীত নিয়ে খুব বেশি চিন্তা না করে নিজের ফিরে যাওয়ার সুযোগ নিয়ে ভাবতে শুরু করে। তার কাছে তার পুরনো জীবনের ইন্টারনেট, বন্ধু এবং খাবার সবচেয়ে গুরুত্বপূর্ণ। হঠাৎ তার মনে পড়ে যায় ট্রান্সমাইগ্রেশনের সম্ভাব্য কারণ, রাতের খাবারের আগে করা সেই ফরচুন এনহ্যান্সিং রিচুয়াল। সে মনে করে বই থেকে পাওয়া এই আচারের প্রধান খাবারের 4টি অংশ ঘরের 4 কোণে রেখে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হেঁটে 4টি মন্ত্র জপ করতে হয়। যদিও আচারটি তৎক্ষণাৎ কোনো ফল দেয়নি, তবুও ঝাও মিংরুই এর বিশ্বাস হয় যে এটি তাকে এই জগতে নিয়ে এসেছে। তাই সে সিদ্ধান্ত নেয় ফিরে যাওয়ার চূড়ান্ত ঝুঁকি হিসেবে তাকে এই আচারটি আবারও করতে হবে। এই অংশটি ঝাও মিংরুই যে এখন ক্লেইন মরিটি তার নতুন পরিচয়ের সাথে মানিয়ে নেওয়া এবং চারপাশের রহস্যকে আরও গভীর করার বিষয়টি তুলে ধরে। ফিরে যাওয়ার পরিকল্পনা নিশ্চিত হওয়ার পর ক্লেইন কিছুটা শান্ত হয়, প্রথমবার তার নতুন পরিবারের সদস্যের দিকে মনোযোগ দেয়। তার ছোট বোন মেলিসা ঘরে প্রবেশ করে। মেলিসার চরিত্রটি দৃঢ়চেতা এবং লক্ষ্যস্থির। সে চায় একজন
স্ট্রিম মেকানিক হতে যায় প্রযুক্তি প্রধান জগতে মেয়েদের ক্ষমতায়নের একটি ইঙ্গিত। মেলিসা তার ভাইয়ের প্রতি স্বাভাবিকভাবে উদ্বিগ্ন, কারণ ক্লেইনকে দেখে সম্ভবত অসুস্থ মনে হচ্ছিল। মেলিসার এই উদ্বেগ তার পারস্পরিক নির্ভরশীলতা এবং ক্লেইনকে নিয়ে পরিবারের উদ্বেগকে ফুটিয়ে তোলে। মেলিসা ক্লেইনকে বাজার করার দায়িত্ব দেয়, এর মাধ্যমে এই দরিদ্র পরিবারের দৈনন্দিন সংগ্রাম এবং ক্লেইন এখন যে সাধারণ জীবনযাপন করেছে তার একটি চিত্র পাওয়া যায়। এই সংক্ষিপ্ত ইন্টারেকশনটি ক্লেইনের মনে দুটি গুরুতর প্রশ্ন তৈরি করে, যা কাহিনীর রহস্যকে আরও বাড়িয়ে দেয়। রিভলভারের গোপনীয়তা। ক্লেইন দ্রুত রিভলভারটি লুকিয়ে ফেলে। এই লুকোচুরি প্রমাণ করে যে অস্ত্রটি ক্লেইন পরিবারের জন্য একটি বড় গোপনীয় বিষয়, যা আত্মহত্যার ধারণাকে আরও জটিল করে তোলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এত কাছ থেকে গুলি চলার শব্দ হওয়ার পরও পাশের ঘরে থাকা মেলিসা কিছুই জানতে পারেনি। এটি স্বাভাবিক নয়। হয় ক্লেইন মারা যাওয়ার পদ্ধতিটি স্বাভাবিক ছিল না, যেমন বুলেট প্রুফ মন্ত্র বা অন্য কোনো অতিপ্রাকৃতিক কৌশল, অথবা এমন কোনো শক্তি কাজ করছিল যা শব্দকে শোষণ করে নিয়েছিল। এই বিষয়টি নিশ্চিত করে যে ক্লেইন মরিটি এর মৃত্যু কেবল একটি সাধারণ আত্মহত্যা নয়, বরং এটি অতি প্রাকৃতিক শক্তির সাথে সম্পর্কিত একটি রহস্য। ক্লেইন অবচেতনভাবে একটি পকেট ওয়াচ বারবার খোলা বন্ধ করছিল। এটি তার মানসিক অস্থিরতা এবং সময়কে নিয়ন্ত্রণ করার এক ধরনের ব্যর্থ প্রচেষ্টার প্রতীক, কারণ সে নিজের জগতে ফিরে যেতে ব্যাকুল। পরিকল্পনা দৃঢ়। মেলিসার সাথে কথা বলার পর এবং আত্মহত্যার নীরবতার রহস্য হওয়ায় ক্লেইন আরও দৃঢ় হয়। তার একমাত্র আশা এখন সে ভাগ্য বৃদ্ধির রিচুয়ালটি, যা তাকে তার প্রিয় পৃথিবীতে ফিরিয়ে নিয়ে যেতে পারে। এই অধ্যায়ে ঝমিংরুইয়ের নতুন জগতের আর্থিক ব্যবস্থা এবং তার প্রাক্তন পৃথিবীর সাথে এই জগতের অপ্রত্যাশিত সূত্র তুলে ধরে। ক্যাথেড্রালের ঘণ্টা বাজার পর ক্লেইন, মানে যে ঝমিংরুই, তার ভালো ছুটি পড়তে যায়। এই অভ্যাসটি তার প্রাক্তন জীবনের চাকরির ইন্টারভিউয়ের দুশ্চিন্তা থেকে এসেছে। তবে সে যখন তার প্রকৃত উদ্দেশ্য ভাগ্য উন্নতির রিচুয়ালের জন্য জিনিস কেনা মনে করে, তিনি সাধারণ পোশাকই পরে। ক্লেইনের ভাই বেনসনের সব সঞ্চয়, মোট 8টি নোট, 2টি 5 সলি এবং 6টি 1 সলি গদির তলা থেকে বের করে। এটি সেই পরিবারের চরম দারিদ্র্য এবং বেনসনের আত্মত্যাগ দেখায়। মুদ্রা ব্যবস্থা নিয়ে আলোচনা এখানে হবে। গোল্ড পাউন্ড সর্বোচ্চ মুদ্রা 20 সলি। সলি হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ 12 কপার পেন্স। কপার পেন্স সবচেয়ে মৌলিক মুদ্রা। ক্লেইন টাকার গন্ধ এবং তার নকশা জর্জ তৃতীয়ের প্রতিকৃতি জলছাপ থেকে মুগ্ধ হয়। এটি তার পুরনো পৃথিবীর ইন্টারনেট এবং বিলাসবহুল জীবনের প্রতি লুকানো একটি আকাঙ্ক্ষা প্রকাশ করে। স্নেইডিন বেকারিতে তিনি রাই রুটি কিনতে যায়। বেকারির মালিক ওয়েন্ডি স্নেইডিন ক্লাইনের উচ্চশিক্ষিত হওয়া এবং ভালো চাকরি পাওয়ার প্রত্যাশা করে। এটি ক্লাইন পরিবারের সামাজিক স্বপ্ন তুলে ধরে। ক্লাইন হিসাব করে দেখে যে বিশ্ববিদ্যালয়ের প্রভাষকের সাপ্তাহিক বেতন 2 গোল্ড পাউন্ড, তার ভাই বেনসনের কেরানির বেতনের 1 পাউন্ড 10 সলির চেয়ে কয়েক গুণ বেশি। এই বৈষম্য সমাজের শ্রেণী বিভাজন তুলে ধরে। রুটির দাম কমার কারণ হিসেবে ওয়েন্ডি গ্রেইন অ্যাক্ট বাতিলের জন্য বিক্ষোভকারীদের ধন্যবাদ জানায়। এই আইনটি ছিল অভ্যন্তরীণ কৃষিপণ্যের দাম রক্ষার জন্য বিদেশি শস্য আমদানি বন্ধ করার একটা নীতি। বিক্ষোভকারীরা এই আইন বাতিলের দাবি জানাচ্ছিল কারণ এতে শস্যের দাম বেড়ে গিয়েছিল, যা দরিদ্রের জন্য খাদ্য কেনা কঠিন করে তুলেছিল। আইন বাতিল হওয়ায় খাবারের দাম কমে এবং দরিদ্ররা স্বস্তি পায়। এটি এই জগতের অর্থনৈতিক রাজনৈতিক অস্থিরতা একটি গুরুত্বপূর্ণ দিক। রিভলভার এবং নিরাপত্তা প্রস্তুতি, ভয় এবং অস্ত্র। ক্লাইন সিদ্ধান্ত নেয় যে তার রহস্যময় আত্মহত্যার ঘটনার পর বাইরে যাওয়াটা বিপজ্জনক। আত্মরক্ষার জন্য সে ঝকঝকে পিতলের রিভলভারটি সঙ্গে নেয়। খালি রাউন্ড কৌশল। যেহেতু তার শুটিং অভিজ্ঞতা নেই এবং ভুল করে গুলি চালিয়ে দেওয়ার ভয় আছে, তাই সে সিলিন্ডার ঘুরিয়ে আত্মহত্যার কারণে খালি থাকা চেম্বারটি হাতুড়ির সাথে সারিবদ্ধ করে। এই কৌশলে যদি ভুলবশত ট্রিগার চাপা পড়েও বন্দুকটি প্রথমে একটি খালি চেম্বার ফায়ার করবে, ফলে এটি একটি নিরাপত্তা ব্যবস্থা হিসেবে কাজ করবে। রোজেল, গুস্তাভ এবং ট্যারট কার্ডের মোড়। বাজার করার পথে ক্লেইন একটি সার্কাসের প্রচার এবং ভাগ্য গণনাকারীকে দেখতে পায়। ভাগ্য গণনাকারী যখন ট্যারট ভবিষ্যৎবাণীর কথা বলে, তখন ক্লেইনের মনে আসে এই ট্যারট কার্ডের উদ্ভাবক হলেন রোজেল গুস্তাভ। রোজেল কে? রোজেল ছিল ইন্টিস প্রজাতন্ত্রের প্রথম কনসাল, যে স্টিম ইঞ্জিন আবিষ্কার, পালতোলা নৌকার উন্নতি এবং ট্যারট কার্ডের মতো আধুনিক ধারণা প্রবর্তন করেছিলেন। কিন্তু তিনি গুপ্ত হত্যার শিকার হন। ট্রান্সমাইগ্রেশন সিনিয়র। রোজেলের আধুনিক উদ্ভাবন এবং জীবনের গল্পের সাদৃশ্য দেখে ক্লেইনের মনে তীব্র প্রশ্ন জাগে, রোজেল কি আসলে তার মতোই অন্য জগৎ থেকে আসা কোনো সিনিয়র ছিল? ট্যারট কার্ডের উৎপত্তি জানার আগ্রহে ক্লেইন ভাগ্য গণনার জন্য রাজি হয়। ভাগ্য গণনাকারী তাকে আজকের প্রথম গ্রাহক হিসেবে বিনামূল্যে পরিষেবা দেওয়ার প্রস্তাব দেয়। এই অপ্রত্যাশিত সুযোগই ক্লেইনকে কাহিনীর পরবর্তী রহস্যের দিকে নিয়ে যায়। এই অধ্যায়ে দেখানো হয়েছে যে ঝমিংরুই একটি জাদুকরী মন্ত্র মানে রিচুয়াল করার পর কি ভয়ানক পরিস্থিতিতে শিকার হলো এবং তার সঙ্গে আরও 2জন অচেনা লোক কেন যেন এই জায়গায় চলে এলো। ঝমিংরুই একটি সার্কাসের জ্যোতিষীর কাছে যায়, যে নিজেকে দ্য ফুল কার্ডের মাধ্যমে তার বর্তমান পরিস্থিতি বর্ণনা করে। ঝমিংরুই একটি সার্কাসের জ্যোতিষীর কাছে যায়, যে নিজেকে দ্য ফুল কার্ডের নম্বর 0 এর মাধ্যমে বর্তমান পরিস্থিতি বর্ণনা করে এবং এক নতুন শুরু এবং অসীম সম্ভাবনার বর্ণনা করে।
ঝোমিংরুই একজন কিবোর্ড লেখকত্ববিদ হিসেবে জানতো যে বিনামূল্যে সেবার আড়ালে অতিরিক্ত খরচ লুকিয়ে রাখে। তাই সে বারবার সতর্কতার সাথে জ্যোতিষীকে জিজ্ঞেস করলো, এই পাঠের জন্য কোনো অতিরিক্ত খরচ লাগবে না তো? প্রথমে জ্যোতিষী কার্ড মেশানোর পর জানতে চায় কী বিষয়ে ভবিষ্যৎবাণী করা হবে, যা ঝোমিংরুইয়ের কাছে একটি ছোটলোকি কৌশল মনে হয়। আসল জ্যোতিষী যখন ক্লেইনের বর্তমান কার্ডটি দ্য ফুল উল্টানো হয়, তখন আসলে জ্যোতিষী এসে প্রবেশ করে এবং রাগে গর্জন করে ওঠে। জানা যায় যে ভবিষ্যৎবাণী করছিল সে আসলে একজন পশু প্রশিক্ষক। আসল জ্যোতিষী যখন অর্থের বিনিময়ে ব্যাখ্যা দিতে চায়, তখন ঝোমিংরুই হতাশ হয়ে তা প্রত্যাখ্যান করে এবং পকেটের টাকা বাঁচাতে তাঁবু থেকে বেরিয়ে যায়। এতে ক্লেইনের চরম দুর্ভাগ্যের সময় সামান্য হাস্যরসের সৃষ্টি হয়। ঝোমিংরুই বাজার থেকে রুটি, মাংস, মটরশুঁটি ইত্যাদি কেনে। তারপর সে ভাগ্য উন্নতির রিচুয়ালের জন্য প্রস্তুতি শুরু করে। বাজার করার পর তার মোট খরচ হয় 25 সিলভার সলি, 2 সলি ও 1 পয়সা। সে মন্তব্য করে খরচের জন্য সত্যি যথেষ্ট টাকা নেই। বেনসনের জন্য খুব খারাপ লাগছে, যা তাদের পরিবারের করুণ দরিদ্রতার চিত্র তুলে ধরে। ক্লেইন সিদ্ধান্ত নেয় যদি তার চীনা মন্ত্রে কাজ না হয় তবে সে স্থানীয় ভাষা ব্যবহার করে পরের দিন আবার চেষ্টা করবে। তাই সে ভাগ্য উন্নতির মন্ত্রগুলো স্থানীয় ফেসাক এবং লোয়েন ভাষায় অনুবাদ করে। হার্মিশ ভাষার সমস্যা। প্রাচীন হার্মিশ ভাষা হলো আচারের জন্য সবচেয়ে উপযুক্ত ভাষা, কিন্তু ক্লেইনের পর্যাপ্ত শব্দভাণ্ডার না থাকায় সে এই ভাষায় অনুবাদ করতে ব্যর্থ হয়। অবশেষে ঝোমিংরুই সেই ভাগ্য ইনহ্যান্স রিচুয়ালটি সম্পন্ন করে, যা তাকে এই জগতে টেনে এনেছিল। ভাগ্য উন্নতির আচারের বিস্তারিত পদ্ধতি। উপাদান হচ্ছে এলাকার প্রধান খাদ্য, স্টেপল ফুড। এই ক্ষেত্রে 4 টুকরা রাই রুটি ব্যবহার করা হয়। 4টি রুটির টুকরো ঘরের 4টি কোণে রাখা হয়। কাঠকয়লা চুলা ছিল যেখানে, পোশাকের আয়নার নিচের দিকে, আলমারির উপরে যেখানে 2টি দেওয়াল মিলেছে। আর 4 নম্বরটি রাখলো অধ্যয়নের টেবিলের ডান পাশে। রিচুয়ালটি হচ্ছে ঘরের কেন্দ্রে এসে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বর্গাকারে হাঁটতে হাঁটতে 4টি মন্ত্র ফিসফিস করে উচ্চারণ করা হয়। প্রথমটা হলো দ্য ইমর্টাল লর্ড অফ হ্যাভেন অ্যান্ড আর্থ ফর ব্লেসিংস, দ্য স্কাই লর্ড অফ হ্যাভেন্স অ্যান্ড আর্থ ফর ব্লেসিংস। তৃতীয়টি হচ্ছে দ্য এক্সালেট থিয়ার্স অফ হ্যাভেন অ্যান্ড আর্থ ফর ব্লেসিংস। চতুর্থ হচ্ছে দ্য সেলেস্টিয়াল ওয়ার্দি অফ হ্যাভেন অ্যান্ড আর্থ ফর ব্লেসিংস। আচার শেষে সে চোখ বন্ধ করে 5 মিনিট অপেক্ষা করে। কিছুক্ষণ পরই চারপাশের বাতাস ভারী আর রহস্যময় হয়ে ওঠে। ক্লেইন তার কানের কাছে চাপা ফিসফিস শব্দ শুনতে পায়, যা বাস্তবে তীক্ষ্ণ, উন্মুক্ত এবং লোভনীয়। সে বুঝতে না পারলেও শুনতে চায়। তার মাথায় আবার তীব্র ব্যথা শুরু হয়, মনে হচ্ছিল যেন মাথা ফেটে যাবে। ট্রান্সমাইগ্রেশন, তার মন ভেঙে যাওয়ার এবং মুহূর্তে ফিসফিস শব্দ মিলিয়ে যায় এবং সে চোখ খুলে দেখে সে নিজেকে এক ধূসর কুয়াশার জগতে ভাসছে। এটি সেই রিচুয়াল এর মাধ্যমে সৃষ্ট জগৎ যেখানে সে ভাগ্য উন্নত করতে গিয়ে ট্রান্সমাইগ্রেট হয়েছিল। কুয়াশার মধ্যে লালচে তারা ক্রিমজন স্টার ছড়ানো ছিল। ঝোমিংরুই যখন একটি তারাকে স্পর্শ করে তখন তার রক্তিম বিস্ফোরণে জ্বলে ওঠে, যা ইঙ্গিত করে যে এই তারার মাধ্যমেই কোনো শক্তি বা ব্যক্তিকে আকর্ষণ করা হয়েছে। সে ভুল করে আরেকটি তারাকে স্পর্শ করলে তার মন শূন্য হয়ে যায়। এই স্পর্শের ফলে আরও 2জন ব্যক্তিকে এই কুয়াশার জগতে টেনে আনা হয়। ঠিক সেই মুহূর্তে এই ধূসর কুয়াশার জগতে আরও 2জন ব্যক্তি আকর্ষিত হয়, যা নির্দেশ করে যে ঝোমিংরুইয়ের স্পর্শ করা তারাগুলো আসলে অন্য মানুষকে আকর্ষণ করার মাধ্যম ছিল। অ্যাড্রে হল লোয়েন রাজ্যের রাজধানী ব্যাকল্যান্ডের একজন ধনী ডিলার ভেতরে ব্রোঞ্জের আয়নার সামনে বসেছিল। হল পরিবারের নামে মন্ত্র পড়তেই সেই আয়নাটি লাল আলোয় জ্বলে ওঠে এবং অ্যাড্রে কুয়াশার জগতে চলে আসে। সোনিয়া সাগরে একটি জাহাজের ঝড়ের মধ্যে বজ্রপাতের নকশা করা আলখেল্লা পরে দাঁড়িয়েছিল এলগার উইলসন। তার হাতে থাকা কাচের বোতল থেকে একটি লালচে বিস্ফোরণ ঘটে এবং এলগারও কুয়াশার জগতে চলে আসে। ধূসর কুয়াশার জগতে এসে 3জনই হতভম্ব হয়ে যায়। ঝোমিংরুইয়ের প্রথম প্রশ্ন, মহাশয় এটা কোন জায়গা? এর উত্তরে বাকি 2জন একই সাথে প্রশ্ন করে, আপনি কি করতে চাইছে? তো ক্লেইন দেখলো অচেনা জগতে এসে অ্যাড্রে মেয়েটি এবং অ্যালগার 2জনই খুব ভয় পেয়েছে এবং একই সাথে তাকে অনেক শক্তিশালী মনে করছে। ক্লেইন ভাবলো যদি সে নিজেকে অসহায় দেখায় তবে সে সুবিধা পাবে না, তাই দ্রুত সিদ্ধান্ত নিল নিজেকে খুব রহস্যময় এবং ক্ষমতাশালী হিসেবে দেখাবে। এখন সে তাদের প্রশ্নের উত্তরে শুধু বলল, এটা একটা প্রচেষ্টা মাত্র। অর্থাৎ এই সব কিছুই তার ইচ্ছাকৃত পরীক্ষার অংশ, যা তাকে আরও রহস্যময় করে তুলল। ক্লেইন যখন মনে মনে ভাবলো যে তার একটি রাজকীয় সিংহাসনে বসা উচিত, তখন তার ক্ষমতাতেই সঙ্গে সঙ্গে ধূসর কুয়াশার জগৎটি একটি বিশাল প্রাসাদের রূপ নিল। সে লিডারের আসনে বসলো এবং বাকি 2জন টেবিলের দুপাশে বসলো। এতে তারা নিশ্চিত হলো যে ক্লেইনই এখানকার কর্তা। অ্যাড্রে ক্লেইনের কাছে জানতে চাইল সে কীভাবে বিয়ন্ডার বিশেষ ক্ষমতার মানুষ হতে পারে। ক্লেইন যখন চুপ থাকলো তখন এলগার তাকে শক্তিশালীভাবে নিজেই উত্তর দেওয়া শুরু করলো। সে বলল, বিয়ন্ডার হতে হলে সাধারণত চার্চে যোগ দিতে হয়, যেমন এভারনাইট গডেস বা ঝড়ের প্রভুর চার্চ, নয়তো রাজপরিবার বা খুব পুরনো আভিজাতের সাহায্য নিতে হয়, কারণ সাধারণ মানুষ পোষণ পান করেই বিয়ন্ডার হয়।
অ্যাড্রে বলল যে সে চার্চে যেতে চায় না, কারণ তাতে স্বাধীনতা চলে যায়। এলগার তখন অ্যাড্রেকে 2টি পোষণের ফর্মুলা দেওয়ার প্রস্তাব দিল। সেইলর এটি পান করলে ঝড়ের মধ্যেও জাহাজেও সহজে হাঁটা যায় এবং জলের নিচে সাঁতার কাটার ক্ষমতা বাড়ে। স্পেকটেটর এটি পান করলে মন খুব দ্রুত ও তীক্ষ্ণ হয়। একজন স্পেকটেটর মানে দর্শকের মতো অন্যের ভাবনা ও কাজ সহজে বোঝা যায়, কিন্তু এই পোষণ পান করলে সবসময় দর্শকই থাকতে হয় আর অভিনেতা হওয়া যায় না। অ্যাড্রে স্পেকটেটর হতে খুব আগ্রহী হলো এবং এলগারের কাছে ফর্মুলাটি চাইল। এলগার বিনিময়ে ঘোস্ট শার্কের রক্ত চাইল 100 মিলিলিটার। অ্যাড্রে জানতে চাইল তারা কিভাবে বিশ্বাস করবে যে চুক্তিটি পালন হবে। তো এলগার এবং অ্যাড্রে দুজনেই ক্লেনকে দেখলো এবং বলল, আমরা দুজনেই আপনার মানে ক্লেনের অবিশ্বাস্য ক্ষমতার সাক্ষী হিসেবে এই চুক্তি করছি। আপনাকে সাক্ষী রেখে আমরা কেউ ঠকাতে সাহস করব না। এভাবে ক্লেনকে তাদের জোটের প্রধান এবং সাক্ষী হিসেবে মেনে নেওয়া হলো। তারা ক্লেনের কাছে জিজ্ঞেস করলো তারা তাকে কী বলে রাখবে। ক্লেনের তার মনের মধ্যে তার আগে দেখা ভবিষ্যৎবাণীটির কার্টের কথা মনে করলো, দ্য ফুল। সে এটাই তার নতুন নাম হিসেবে ঘোষণা করলো। এইভাবে ক্লেনের নেতৃত্বে এই 3 রহস্যময় চরিত্র একটি গোপন দল তৈরি করলো, যার নাম হলো দ্য ফুলের দল। তো অধ্যায় 7-এ ক্লেন যে ঝৌমিংরুই সফলভাবে অন্য 2 চরিত্র অ্যাড্রে ও এলগার এর চোখে নিজেকে রহস্যময় কর্তা হিসেবে প্রতিষ্ঠা করে এবং একটি গোপন সংঘ তৈরি করে। ক্লেন নিজের জন্য দ্য ফুল নামটি বেছে নেয়, যা অ্যাড্রে ও এলগার উভয়ের কাছেই তার রহস্যময়ী ও শক্তিশালী ভাবমূর্তির সঙ্গে মানানসই মনে হয়। তারা দুজনেই ক্লেনকে চুক্তির কর্তৃত্বপূর্ণ সাক্ষী হিসেবে মেনে নেয় এবং শ্রদ্ধার সাথে তাকে অভিবাদন জানায়। অ্যাড্রে এবং এলগার দুজনেই ক্লেনকে অনুরোধ করে যেন এই রহস্যময় সমাবেশটি নিয়মিত করা হয়। তাদের যুক্তি ছিল এর মাধ্যমে তারা ক্লেনের অসুবিধাজনক কাজগুলিতে সাহায্য করতে পারবে এবং সেও তথ্য বা সম্পদ পেতে পারবে। ক্লেন বুঝতে পারে যে এতে নিজেকে প্রকাশ করার ঝুঁকি থাকলেও বিয়ন্ডার জগৎ সম্পর্কে তথ্য পাওয়ার জন্য এটি সেরা সুযোগ, তাই সে রাজি হয়ে যায়। ক্লেন ঘোষণা করে যে সমাবেশে প্রতি সোমবার বিকেল 3টায় হবে এবং এই বিনিময়ের ভিত্তিতে হবে, মানে আদান প্রদানের ভিত্তিতে। তো অ্যাড্রের প্রস্তাবে তারা 3 জনই ট্যারট কার্ড থেকে নিজেদের ছদ্মনাম বেছে নেয়। ক্লেন বেছে নেয় দ্য ফুল, অ্যাড্রে জাস্টিস, এলগার দ্য হ্যাংড ম্যান। অ্যাড্রে আনন্দে এই দলের নাম দেয় ট্যারট ক্লাব। তো এলগার অ্যাড্রেকে ঘোস্ট শার্কের রক্ত পাঠানোর জন্য একটি গোপন ঠিকানা প্রিটলস হারবারের একটি বার যেটা ঠিকানা দেয়। অ্যাড্রে তার ফর্মুলাটি পরের সমাবেশে মুখস্থ করে নেবে বলে ঠিক করে। ক্লেনের মাথা ব্যথা বেড়ে যাওয়ায় সে বুঝতে পারে যে তার কুয়াশার জগৎ গ্রে ফকের জগতের সঙ্গে সংযোগ দুর্বল হয়ে যাচ্ছে, তাই সে দ্রুত সমাবেশ শেষ করে। অ্যাড্রে ও এলগার অদৃশ্য হয়ে যাওয়ার পর ক্লেন দেখে যে তার অ্যাপার্টমেন্টের মাঝখানেই দাঁড়িয়ে আছে। পকেট ঘড়ি দেখে সে নিশ্চিত হয় যে সমাবেশের সময়টুকুতে বাইরের পৃথিবীর সময় স্থির ছিল। এই রহস্যময় জগতের নিয়মকানুন জানার পর ক্লেন আর নিজের আসল নাম ব্যবহার না করার সিদ্ধান্ত নেয়। সে তার নতুন নাম হিসেবে ঘোষণা করে যে এই মুহূর্ত থেকে আমি ক্লেন। তো আমরাও তাকে এই মুহূর্ত থেকে ক্লেনই রাখবো। এইভাবে ক্লেন একটি শক্তিশালী গোপন প্ল্যাটফর্ম পেল, যার মাধ্যমে সে নতুন জগতের রহস্যময় তথ্য জানতে পারবে। তো এই অধ্যায় দেখা যায় ট্যারট ক্লাব, মানে অধ্যায় 8-এ দেখা যায় ট্যারট ক্লাবের সদস্য দ্য হ্যাংড ম্যান, এলগার এবং জাস্টিস অ্যাড্রে তাদের রহস্যময় জগৎ থেকে ফিরে আসার পর কী করছে। এই সাথে দেখানো হয় লোয়েন রাজ্যে কীভাবে লোহা ও বাষ্পের মাধ্যমে নতুন যুগের সূচনা হচ্ছে। এলগার লোকটা খুব সুবিধা না, কারণ এলগার উইলসন সমুদ্র জাহাজে ফিরে এসে দেখলো ব্রোঞ্জের বোতলটি ভেঙে গেছে এবং গ্রেফক সংযোগের চিহ্ন হিসেবে তার হাতে একটি স্ফটিকের মতো কণা মিলিয়ে যায়। সে তার বিয়ন্ডার শক্তি ব্যবহার করে জাহাজের ক্যাপ্টেনকে গলা টিপে হত্যা করে এবং তার দেহ ঝড়ের মধ্যে সমুদ্রে ফেলে দেয়। এলগার তার সঙ্গী নাবিকের কাছে মিথ্যা বলে যে ক্যাপ্টেন পালিয়েছে। সে জানে যে জাহাজটিতে কোনো জীবিত মানুষ নেই, এটি একটি ভূতের জাহাজ। সে এইসব দেখে বুঝতে পারে মিস্টার ফুলের ক্ষমতা এবং তাদের নতুন জোটের মাধ্যমে একটি নতুন যুগ শুরু হয়ে গেছে। অ্যাড্রে হল বিলাসবহুল ভিলার ঘরে ফিরে দেখে যে আয়নাটি ভেঙে গেছে এবং তার হাতেও একটি লালচে আভা মিলিয়ে যাচ্ছে। সে নিশ্চিত হয় যে এটি স্বপ্ন নয়। সে অবিশ্বাস্য আনন্দে এনশিয়েন্ট এলফ ড্যান্স শুরু করে, কারণ বিয়ন্ডার হওয়ার তার দীর্ঘদিনের স্বপ্ন সত্যি হওয়ার পথ খুলে গেছে। তার পরিচারিকা মানে মেইড অ্যানির সাথে তার পোশাক নিয়ে মজার আলোচনা হয়, যা তার ধনী ও অবিচার জীবনের চিত্র তুলে ধরে। অ্যাড্রে তার বাবার সাথে ইম্পেরিয়াল নেভাল বেসে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যায়। সেখানে সে 2টি জিনিস দেখে অবাক হয়। দ্য প্রিটস পাল ছাড়া এই জাহাজটি ছিল প্রযুক্তি ও ক্ষমতার প্রতীক। রাজা জর্জ তৃতীয় এই বাষ্পচালিত উড়ন্ত জাহাজে করে এলো, যা সামরিক শক্তিতে চূড়ান্ত প্রকাশ, মানে এয়ারশিপ প্লেন, আগের যে প্লেনগুলো আছে না সেই রকম। তো প্রধানমন্ত্রী অ্যাকুয়েসিড নিগান ঘোষণা করে যে এই লোহার যুদ্ধ জাহাজ এবং কামানগুলির কারণে
পাইরেটস কিং ও অ্যাডমিরালদের যুগ শেষ। সে ঘোষণা করে যে কামান এবং যুদ্ধজাহাজের যুগ আমাদের উপর নেমে এসেছে। তো অধ্যায় 9 এর অধ্যায়ে ক্লেইন তার রহস্যময় অভিজ্ঞতা থেকে বিশ্রাম নেয়, নিজেকে নতুন বাস্তবতায় মানিয়ে নেওয়ার চেষ্টা করে এবং আসল ক্লেইনের আত্মহত্যার কারণ খুঁজতে তার ব্যক্তিগত নোটবুকটি ঘাটাঘাটি করে। বিশ্রামের পর ক্লেইন লক্ষ্য করে যে তার হাতের উল্টো দিকে 4টি কালো বিন্দু দেখা দিয়েছিল, যা একটি বর্গক্ষেত্র তৈরি করে দ্রুত মিলিয়ে যায়। সে অনুমান করে এটি হয়তো পরের রিচুয়ালে কোনো সরঞ্জাম ছাড়াই, মানে আচার অনুষ্ঠান ছাড়াই দ্রুত গ্রে ফগে যাওয়ার সংকেত। ক্লেইন সেই চীনা ভবিষ্যৎবাণী, ট্রান্সমাইগ্রেশন এবং রহস্যময় রিচুয়ালের কারণে শ্রেষ্ঠ অজানা ভয়ে আচ্ছন্ন হয়। সে বুঝতে পারে এই ভয় কাটাতে হলে তাকে রহস্যময় জগতে প্রবেশ করতেই হবে। সে আপাতত পালানোর চিন্তা বাদ দিয়ে বিয়ন্ডার জগৎ সম্পর্কে জানতে এবং পরে টেরর ক্লাব সমাবেশের সোমবার বিকেল 3টার জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। তীব্র ক্ষুধায় ঘুম ভাঙার পর ক্লেইন আপাতত সব চিন্তা বাদ দিয়ে খাবার খেতে মন দেয়। সে মিতব্যয়িতের কারণে আচারে, মানে রিচুয়ালে ব্যবহৃত রাই রুটিগুলোই তুলে নেয়। সে আলমারি থেকে 2টি আলু বের করে সিদ্ধ করে এবং সেদ্ধ জলে সামান্য লবণ দিয়ে আলুর স্যুপ তৈরি করে খায়। এই সাধারণ খাবার খেয়ে সে মানসিক ও শারীরিক সচেত হয়ে ওঠে। পেট ভরার পর সে শক্তি ফিরে পায় এবং আসল ক্লেইনের আত্মহত্যার রহস্য সমাধানের জন্য তার নোটবুকটি তুলে নেয়। ক্লেইনের নোটবুক থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসে। শিক্ষাগত আগ্রহ। ক্লেইন প্রত্নতত্ত্বের দিকে বেশি আগ্রহী ছিল কারণ সে ইতিহাসের লুকানো অতীত এবং রহস্যময়তা উন্মোচন করতে চাইত। 29 মে তার ধনী সহপাঠী ওয়েলস ম্যাকগভার্ন তাকে নতুন যুগের চতুর্থ যুগের একটি প্রাচীন নোটবুক পাঠান্তরের সাহায্যের জন্য অনুরোধ করে। ক্লেইন পরীক্ষার জন্য ব্যস্ত থাকায় তখন সে রাজি হয়নি। গ্র্যাজুয়েশনের পর ক্লেইন নোটবুকটি দেখতে যায় 19 জুন এবং সে জানতে পারে এটি প্রাচীন ফেসাকের পরিবর্তিত রূপ। অ্যান্টিগোনাস পরিবার। 20 জুন জানা যায় লেখক অ্যান্টিগোনাস নামক এক অভিজাত পরিবারের সদস্য। তো 22 জুন লেখা ছিল লেখক টিউডর নামের একজনের সাথে গোপন লেনদেন করছে, এটি টিউডর রাজবংশের সাথে সম্পর্কিত হতে পারে। 25 জুন জানা যায় লেখককে হর্নেশিয়াস পর্বতশ্রেণীর চূড়ায় অবস্থিত এভারনাইটের জাতি পরিদর্শনের দায়িত্ব দেওয়া হয়েছিল, যা বাস্তবতার সাথে অসম্ভব বলে মনে হয়। 26 জুন লেখা ছিল এই অদ্ভুত জিনিসগুলি কি বাস্তব। ক্লেইন অনুমান করে যে তার হাতে লেখা সকলেই মারা যাবে, এবং আমিও এই লাইনটি 27 জুনের শেষ এন্ট্রি ছিল যা তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছিল, এটা ঝৌমিংরুই ভাবে। ক্লেইন মানে যে এখন ঝৌমিংরুই, সে বুঝতে পারে যে আসল ক্লেইনের মৃত্যুর কারণ সম্ভবত এই প্রাচীন নোটবুকটির রহস্যের সাথে জড়িত। সে এও জানে যে এটি খুঁজতে যাওয়া খুবই বিপজ্জনক, উপন্যাস বা ভৌতিক গল্পের সতর্কবার্তার মতো। তবে সে স্থির করে যে এই বিপদ থেকে পালিয়ে যাওয়া সম্ভব নয়, এতে পরিস্থিতি আরও খারাপ হবে। তাই সে ওয়েলসের কাছে যাওয়ার প্রস্তুতি নেয়। ঠিক তখনই হল রুমের জোরালো কড়া নাড়ার শব্দ শোনা যায়। তো দরজায় কড়া নাড়ার শব্দ শুনে ক্লেইন, যে ঝৌমিংরুই, স্বভাবতই ভয় পায়। সে সাবধানে তার রিভলভারটি ড্রয়ার থেকে বের করে। দরজার ওপর থেকে বিটস মাউন্টব্যাটেন, একজন রুক্ষ ও কঠোর সিনিয়র সার্জেন্ট, নিজের পরিচয় দেয়। আর কেন পুলিশ এসেছে তা না জেনে ক্লেইন দ্রুত তার রিভলভারটি উনুন, মানে চুলার এবং কয়লার নিচে লুকিয়ে ফেলে, যাতে ঘরে তল্লাশি হলেও অস্ত্রটি ধরা না পড়ে। দরজা খোলার পর ক্লেইন দেখে মাউন্টব্যাটেন ছাড়াও আরও 3জন উচ্চপদস্থ ইন্সপেক্টর, 2জন 3 সিলভার সরভুজ এবং একজন 2 সিলভার সরভুজ বেলধারী এসেছে। ইন্সপেক্টরের মধ্যে মধ্যবয়সী এবং তীক্ষ্ণ একজন চোখের ক্লেইনকে জিজ্ঞেস করে যে সে ওয়েলসের ম্যাকগভার্নকে চিনে কিনা। শান্ত ও গভীর চোখের ধূসর চোখের ইন্সপেক্টর, যে সবচেয়ে বেশি কথা বলে, ক্লেইনকে জানান যে ওয়েলস এবং নায়া দুজনেই মারা গেছে ওয়েলসের বাড়িতে। ইন্সপেক্টর জানায় যে দৃশ্যত এটি একটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। ওয়েলস, সে তার মাথা দিয়ে বারবার দেয়ালে আঘাত করে মারা গেছে। নায়া একটা ফেস ওয়াশ মেশিনে মুখ ডুবিয়ে আত্মহত্যা করেছে। ইন্সপেক্টর স্বীকার করে যে দৃশ্যটি অসম্ভব মনে হলেও ময়নাতদন্তে কোনো মাদক বা বহিরাগত শক্তির কোনো চিহ্ন পাওয়া যায়নি। উভয়ের শরীরেই কোনো ধস্তাধস্তির চিহ্ন ছিল না। ক্লেইন এই অদ্ভুত মৃত্যুগুলির কথা শুনে আতঙ্কিত হয়ে পড়ে। যখন ক্লেইন পুলিশের প্রশ্ন শুনে ব্যস্ত, তখন এক তরুণ সবুজ চোখের ইন্সপেক্টর তার টেবিলের উপর রাখা ডায়েরির মতো নোটবুকটি তুলে নেয়। ক্লেইন সেটা লুকাতে ভুলে গিয়েছিল। নোটবুকের শেষ লেখা লাইন, সকলেই মারা যাবে, আমিও, দেখিয়ে যখন পুলিশ প্রশ্ন করে, ক্লেইন তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয়। সে মাথায় হাত দিয়ে স্মৃতিভ্রমের ভান করে। সে জানায় যে সকালে ওঠার পর থেকে তার মনে হচ্ছে সে অনেক কিছু ভুলে গেছে এবং কেন ওই অদ্ভুত বাক্যটি লিখেছে তা মনে করতে পারছে না। অবাক হয়ে ক্লেইন লক্ষ্য করে ধূসর চোখের ইন্সপেক্টর তার দাবি বিশ্বাস করে এবং ক্লেইনকে জানায় 2 দিনের মধ্যে একজন বিশেষজ্ঞ আসবে যে কিনা ক্লেইনের হারানো স্মৃতি ফিরিয়ে আনতে সাহায্য করতে পারবেন। পুলিশ ক্লেইনকে সতর্ক করে যে সে টেনজেন শহর ছেড়ে না যায়। ইন্সপেক্টর চলে যাওয়ার সময় তরুণ সবুজ চোখের ইন্সপেক্টরটি হঠাৎ ক্লেইনের কাঁধে হাত রাখে। সে হাসি মুখে বলে, আপনি সত্যিই ভাগ্যবান। সাধারণত এমন ঘটনায় নিয়ম, দ্য নর্ম হলো
সংশ্লিষ্ট সকল পক্ষই মারা যায়, আপনাকে এখনও জীবিত থেকে আমরা খুব খুশি। সকলেই মারা যায় এই কথা শুনে ক্লেইন চূড়ান্ত আতঙ্কে জমে যায়, হাত পা ঠান্ডা হয়ে আসে। সে বুঝতে পারে এই মৃত্যুর কারণ আত্মহত্যা নয়, এমন কোনো রহস্যময় শক্তি যা নোটবুকটি পাঠোদ্ধারকারীদের এক এক করে শেষ করে দিচ্ছে, এবং সে এই ক্ষেত্রে প্রথম জীবিত ব্যতিক্রম। তো আগের অধ্যায় শেষে পুলিশ যে কথাটা বলে চলে গিয়েছিল, যেটা হলো নিয়ম হলো সবাই মরে যাওয়া, সেই কথা শুনে আমাদের ক্লেইন কিন্তু পুরো ঠান্ডা হয়ে যায়, হাত পা পুরো ঠান্ডা হয়ে যায়। তো পুলিশ ওকে একা ছেড়ে চলে গেল, কোনো সুরক্ষা দিল না, অথচ ওয়েলচ আর নায়া দুজনেই ভয়ঙ্করভাবে মারা গেছে। ক্লেইন মনে মনে ভাবলো, এর মানে কি? ওরা কি আমাকে পরীক্ষা করছে? মানে ওরা যে প্রশ্নগুলো করছে, এটা ক্লেইন ঘাবড়িয়ে গেছে, যার কারণে তার মনে এসব আসছে। তো ও মনে করছে যে নিশ্চয়ই পুলিশ এখনও আড়াল থেকে আমাকে দেখছে, মানে ক্লেইনকে দেখছে। তো ক্লেইন বুদ্ধি করে ভয় পাওয়ার ভান করলো। সে সিঁড়ির দিকে জোরে জোরে চিৎকার করে বলল যে আমাকে রক্ষা করবেন তো। কিন্তু পুলিশ কোনো উত্তর না দিল। ক্লেইন অভিনয় করে দেখালো যে সে বিপদ মনে করছে, মানে আমাদের ক্লেইন একজন অ্যাক্টরও বটে। পুলিশের নজরদারি থেমেছে কিনা সেটা নিশ্চিত হওয়ার পর ক্লেইন একটা জরুরি কাজ সারলো, যে ভেতরে যে রিভলভারটা হাইড করে রেখেছিল সেখান থেকে চুলার ভেতর থেকে রিভলভারটা বের করে এবার খাটের নিচের বোর্ডের পিছনে নিরাপদে লুকিয়ে রাখলো। কারণ এই জগতে বেঁচে থাকতে গেলে শুধু বুদ্ধি নয়, অস্ত্রও দরকার। এরপরে আসে মূল পয়েন্ট। এত কিছুর মধ্যেও ক্লেইন কিন্তু তার ফ্যামিলির লাইফ ধরে রাখতে চাইলো। সে দেখলো তার বোন মেলিসা স্কুল থেকে ফিরলে ক্ষুধার্ত থাকবে, তাই ক্লেইন সিদ্ধান্ত নিল যে আজ সে রান্না করবে। কারণটা হলো যে ক্লেইন খুব ভালো রান্না করতে পারে, কিন্তু মেলিসা ভালো রান্না করতে পারে না। তো তাই সিদ্ধান্ত নিল যে সে রান্না করবে। তো ক্লেইন রান্না করলো সেই বিখ্যাত কোমল মটরশুঁটি দিয়ে ভেড়ার মাংসের স্ট্রু। সে তার পৃথিবীর জ্ঞান ব্যবহার করে রান্নাটিকে মেলিসার স্বাভাবিক রান্নার চেয়ে অনেক বেশি সুস্বাদু করে তুললো। সামান্য কালো গোলমরিচ ও চর্বি যোগ করলো, যা তাদের সংসারে সাধারণত ব্যবহার হয় না। মেলিসা সেই খাবার খেয়ে একেবারে মুগ্ধ হয়ে গেল। সে এতটাই খুশি হলো যে খাবার শেষে অজান্তে একটি ঢেকুর তুলে ফেললো। তবে কিছুক্ষণ পরেই মেলিসা যখন দেখলো ক্লেইন রান্নার জন্য অতিরিক্ত এবং দামি মশলা ব্যবহার করেছে, তখন তার মুখ চিন্তিত হয়ে গেল। পরিবারে তো মিতব্যয়ী হতে হবে, তাই সে ক্লেইনকে বলল, ভবিষ্যতে আমাকেই রান্না করতে দাও। দিন শেষে যে রাত আসলো, গভীর রাত, দরজায় কড়া নাড়ার শব্দে ক্লেইন জেগে উঠল। দেখা গেল বাইরে সেই ধূসর চোখের ইন্সপেক্টর, তার নাম হচ্ছে ডান স্মিথ। তো ডান স্মিথ নতুন প্রমাণ হাজির করলো, যে একজন গাড়ি চালকের সাক্ষ্য, যে নিশ্চিত করছে যে আসল ক্লেইন 27শে জুন ওয়েলচ ও নায়ার মৃত্যুর দিন ওয়েলচের বাড়িতে গিয়েছিল, আর ওয়েলচ নিজেই সেই ভাড়াটা মিটিয়েছিল। ক্লেইন বুঝতে পারলো যে আসল ক্লেইনও ওয়েলচ ও নায়ার মতো আত্মহত্যা করার চেষ্টা করছিল, কিন্তু ব্যর্থ হয়, কারণ সে ওই সময়ে ট্রান্সমাইগ্রেট করছে ঝোমিংরুই। তো সে ডান স্মিথের কাছে স্মৃতি হারানোর ভান ধরে প্রায় সব ঘটনা খুলে বলল, কেবল ট্রান্সমাইগ্রেশন আর ওই গ্রেফগের কথা গোপন রাখলো। তো ডান স্মিথ জানান যে ওয়েলচের রিভলভারটি হারিয়েছে এবং সে নিশ্চিত এটা ক্লেইনের কাছেই আছে। ক্লেইন তখন বুঝতে পারলো যে তার কাছে থাকা রিভলভারটি আসলে ওয়েলচেরই ছিল। তো ডান স্মিথ জানায় ক্লেইন এখনও প্রধান সন্দেহভাজন, তাকে বিশেষজ্ঞের সাথে দেখা করার জন্য পুলিশ স্টেশনে যেতে হবে। বিশেষজ্ঞ নিশ্চিত না করা পর্যন্ত ক্লেইন নির্দোষ প্রমাণিত হবে না। ডান স্মিথ জানায় যে বিশেষজ্ঞ প্রত্যাশিত সময়ের চেয়েও আগে চলে এসেছে। ক্লেইন নিরুপায় হয়ে একটি নোট লিখে ভাই বোনকে জানানোর জন্য রাজি হয়। ক্লেইন পুলিশ স্টেশনে গিয়ে বিশেষজ্ঞের সামনে তার ট্রান্সমাইগ্রেশন এর গোপন রহস্য ফাঁস হওয়ার ঝুঁকি নিতে চাইল না, সে পালানোর সিদ্ধান্ত নিল। তো ঝিনুক বিক্রেতা এবং এক গ্রাহকের মধ্যে তৈরি হওয়া বিশৃঙ্খলার সুযোগ নিয়ে ক্লেইন ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ল আর একটি ভাড়ার গাড়িতে উঠে পড়ল। তার লক্ষ্য ছিল শহরের বাইরে গিয়ার বা স্টিম ট্রেনের মাধ্যমে ব্যাকল্যান্ডে গিয়ে পালানো। ক্লেইন যখন লাফ দিতে যায় তখন আবিষ্কার করলো যে গাড়িটি শহরের বাইরে নয়, ওয়েলচের বাড়ির দিকে যাচ্ছে, আর গাড়ির চালকটি ঘুরে দাঁড়ায়। সে আর কেউ নয়, সেই ডান স্মিথ। ক্লেইন তীব্র ধাক্কা খেয়ে জেগে উঠল। এটি ছিল নিছকই একটা নাইটমেয়ার। সে ঘামে ভিজে গেল। সে নিজেকে শান্ত করার চেষ্টা করলো এবং মুখ ধোয়ার জন্য বাথরুমের দিকে যায়। করিডোর শেষে রক্তিম চাঁদের আবছা আলোয়
সে একটা ছায়ামূর্তি দেখতে পায়, একটি কালো ট্রেন্স পরা, যার চোখ ছিল গভীর ধূসর এবং শীতল। করিডোরের শেষে দাঁড়িয়ে থাকা সেই ব্যক্তিটি হলো ডানস্মিথ, যে দুঃস্বপ্নেও তাকে তাড়া করছিল এবং বাস্তবেও তার সামনে তার দরজায় কড়া নাড়ছে। নিজেকে নাইট হক হিসেবে পরিচয় দেয়। এই নাইট হক হলো চার্চ অফ এভারনাইটের অতি প্রাকৃতিক মানে বিয়ন্ডার দলের কোড নেম। তো ক্লিন অবাক হয়ে আবিষ্কার করে যে ডানস্মিথ শুধু তার স্বপ্নে প্রবেশ করেনি, বরং তাকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে স্বপ্নের গতিপথ নিয়ন্ত্রণও করেছে। ডানস্মিথ ব্যাখ্যা করে যে যদিও স্বপ্ন বিশৃঙ্খল, তবুও যারা বাস্তবের গভীরে প্রথিত। একজন অভিজ্ঞ নাইট হক হিসেবে তিনি সচেতন, ক্লেইনের চেয়ে দুঃস্বপ্নের ক্লেইনকে বেশি বিশ্বাস করে। ক্লেইন উপলব্ধি করে যে তার ট্রান্সমাইগ্রেশন বা ভাগ্যবৃদ্ধির রিচুয়ালের ফলেই হয়তো তার মস্তিষ্ক বা স্পিরিট এমন এক বিশেষ জায়গায় সুবিধা পেয়েছে যে স্বপ্নও সজাগ এবং যুক্তিপূর্ণ ছিল। ফলে সে ডানস্মিথকে শুধু ততটাই দেখাতে পেরেছিল যতটুকু সে দেখাতে চেয়েছে। স্বপ্ন পরীক্ষার পর ডানস্মিথ নিশ্চিত হয় যে ক্লেইন সত্যি ঘটনার সাথে সম্পর্কিত স্মৃতি হারিয়েছে। ক্লেইন মুক্তি চাইলেও ডানস্মিথ জানায় যে তাকে অবশ্যই বিশেষজ্ঞের সাথে দেখা করতে হবে, কারণ গুরুত্বপূর্ণ বিষয়ে দ্বিতীয়বার নিশ্চিত হওয়া প্রয়োজন। বিশেষজ্ঞের হয়তো ক্লেইনের স্মৃতি পুনরুদ্ধারে সাহায্য করতে পারে। ডানস্মিথ প্রকাশ করে ওয়েলসের অ্যাপার্টমেন্টে অ্যান্টিগোনাস পরিবারের সেই চতুর্থ যুগের নোটবুকটি পাওয়া যায়নি। ওয়েলস এবং নায়া দুজনই মৃত, তাই ক্লেইনই নোটবুকটির অবস্থান জানার একমাত্র সূত্র। ক্লেইন যখন জিজ্ঞেস করে যে বিশেষজ্ঞ যদি তাকে নির্দোষ ঘোষণা করেন তবে কি সব শেষ হয়ে যাবে, ডানস্মিথ উত্তরে বলে যে তাত্ত্বিকভাবে হ্যাঁ। ডানস্মিথ একটা ভয়ঙ্কর উদাহরণ দেয় যে সে জানায় বহু বছর আগে এক শয়তান উপাসক দলের একজন সদস্য বেঁচে গিয়েছিল এবং তাকে সমস্ত অভিশাপ ও মানসিক সমস্যা থেকে মুক্ত বলে ঘোষণা করা হয়েছিল। কিন্তু ঘটনার বহু বছর পরে যখন সেই লোকটির জীবন সুখে শান্তিতে ভরে গিয়েছিল, মানে নর্মাল হয়ে গিয়েছিল, তখন সে নিজেকে শ্বাসরোধ করে আত্মহত্যা করে। তো এই ঘটনা শুনে ক্লেইনের মেরুদণ্ড দিয়ে একটা শীতল স্রোত বয়ে যায়। সে বুঝতে পারে এই অভিশাপ হয়তো ক্ষণস্থায়ী নয়, এর থেকে মুক্তি হওয়ার একমাত্র পথ হয়তো বিয়ন্ডার হওয়া। অবশেষে তারা ওয়েলচের অ্যাপার্টমেন্টে পৌঁছায়। ডানস্মিথ ক্লেইনকে জানায় যে বিশেষজ্ঞের ছদ্মবেশ হলো আভা কাউন্টির সবচেয়ে বিখ্যাত স্পিরিট মিডিয়াম। যখন ক্লেইন আসল পরিচয় জানতে চায়, ডানস্মিথ তার ধূসর চোখ দিয়ে ক্লেইনের দিকে তাকিয়ে বলে, একজন সত্যিকারের আত্মার মাধ্যম, মানে স্পিরিট মিডিয়াম। ক্লেইন ডানস্মিথের সাথে ওয়েলসের ভাড়া করা বিলাসবহুল বাড়িতে আসে। বাড়িটির চারপাশে গ্যাস ল্যাম্প, বাগান আর লনে ফুলের মিষ্টি গন্ধ। ভেতরে পা রাখতেই ক্লেইন একটা তীব্র শীতলতা অনুভব করে। মনে হয় যেন বাগানে লনের পেছনে অন্ধকারে অসংখ্য চোখ তাকে দেখছে বা অনুসরণ করছে। ক্লেইন যখন ডানস্মিথকে তার অস্বস্তির কথা জানায়, ডানস্মিথ শান্তভাবে বলে, ওদের উপেক্ষা করো। ক্লেইন বুঝতে পারে এই অদৃশ্য অনুসরণকারীরা আসলে স্পিরিটস। তারা আত্মার মাধ্যম, সম্ভবত তাদেরই উপস্থিতি টের পাচ্ছে। ভেতরে প্রবেশ করে ক্লেইন দেখে সোফায় এক নারী বসে আছে, নাম ডেলি। সে হুডওয়ালা কালো পোশাক, নীল আইশ্যাডো, ব্লুশ পরে আছে, হাতে সাদা ক্রিস্টাল পেন্ডেন্টযুক্ত রূপালি ব্রেসলেট। ক্লেইনের মনে হলো সে যেন সত্যিকার একজন মিডিয়ামের মতোই সেজেছে। ডেলি ডানস্মিথকে জানায় ওয়েলচ এবং নায়াসহ মূল প্রেতাত্মারা সব উধাও হয়ে গিয়েছে। আশেপাশে যে প্রেতাত্মারা আছে তারা কিছুই জানে না। ডেলি ক্লেইনকে জানায় যে সে ক্লেইনকে কঠোরভাবে পরীক্ষা করতে চান না, তাই সে সুগন্ধি ব্যবহার করে ক্লেইনকে শান্ত করবে, যাতে ক্লেইন ধীরে ধীরে নিজেকে খুলে ধরতে পারে। এই সময় ডেলি এর কথা বলার ভঙ্গি কিছুটা রসিক এবং উত্তেজক ছিল, যা শুনে ক্লেইন প্রায় ভেটেরান ড্রাইভারের মতো কিছু একটা বলে ফেলতে যাচ্ছিল। ডানস্মিথ ক্লেইনকে মনে করিয়ে দেয় যে চার্চে এরকম রসিকতা স্বাভাবিক এবং ডেলি আসলে লাশের প্রতি বেশি আগ্রহী, পুরুষের প্রতি নয়। ডেলি দুটি কাচের বোতল থেকে সুগন্ধি তেলের কৌটা নীল রঙের মোমবাতি শিখায় ফেলে দেয়। প্রথম সুগন্ধি আমান্থা, নাইটস ভ্যানিলা এবং ক্যামোমিল দিয়ে তৈরি। এই সুগন্ধি ক্লেইনের উত্তেজনা দূর করে তাকে শান্ত এবং কোমল করে তোলে। দ্বিতীয় সুগন্ধি আই অফ দ্য স্পিরিট। এই রহস্যময় সুগন্ধিতে ক্লেইনের দৃষ্টি ঝাপসা হয়ে আসে, চারপাশ ঘুরতে থাকে, সে যেন কুয়াশার স্তরে ঢাকা পড়ে যায়। ডেলি তখন সাইকোলজি অ্যালকেমিস্টদের তথ্য ব্যবহার করে ক্লেইনকে ব্যাখ্যা করে মানুষের মন হলো মহাসাগরের মতো, উপরিভাগের স্মৃতি মুছে গেলেও সমুদ্রের গভীরে, মানে অবচেতন মন, তার ছাপে থাকে। ক্লেইন তার আগের ভাগ্য বৃদ্ধির রিচুয়ালের অভিজ্ঞতা ব্যবহার করে নিজেকে নিয়ন্ত্রণে রাখে। সে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তের অভিনয় করে এবং বারবার বলে, না আমি মনে করতে পারছি না, আমি ভুলে গেছি।
ডেলি ক্লেনের অবচেতন মনে কোনো ট্রেস খুঁজে না পেয়ে পরীক্ষা শেষ করে। ক্লেন স্বস্তির নিঃশ্বাস ফেলে, ভাগ্যক্রমে তার ট্রান্সমাইগ্রেশনের রহস্য ফাঁস হয় না। ট্রান্সমিট ক্লেনকে জানায় যেহেতু ডেলি কোনো সমস্যা খুঁজে পায়নি তাই সে বাড়ি ফিরে যেতে পারে, তবে সে যেন এই ঘটনার কথা কাউকে না জানায়। ক্লেন যখন জানতে চায় যে সে এখান থেকে পুরোপুরি বিপদ মুক্ত কিনা, ডানস্মিথ পরিসংখ্যান দেয় যে এই ধরনের ঘটনার শিকার হওয়া 80% ব্যক্তি আর কোনো ভয়াবহ আফটার এফেক্ট অনুভব করে না। এই এক পঞ্চমাংশ 20% ঝুঁকির কথা শুনে ক্লেন তখন ভীত হয়। ডানস্মিথ তখন তাকে দুটি পথ দেখায়: সিভিলিয়ান স্টাফ হিসেবে নাইটহকে যোগ দেওয়া যাতে কোনো খারাপ কিছু ঘটার আগেই তা ধরা পড়ে, অথবা সরাসরি বিয়ন্ডার হয়ে যাওয়া। বিয়ন্ডার হওয়ার ঝুঁকি। ক্লেন অবাক হয়ে জিজ্ঞেস করে, নাইটহক কি এত সহজে যোগ দেওয়া যায়? ডানস্মিথ জানায়, নাইটহক হলে স্বাধীনতা হারাতে হয়। আর সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো নাইটহক ম্যান্ডেটেড পানির সার্স এবং অন্যান্য সংস্থার বার্ষিক মামলার 1/4 অনফোর্থ ঘটে নিয়ন্ত্রণ হারানো, লস্ট কন্ট্রোল বিয়ন্ডারদের কারণ এবং এদের মধ্যে অনেকেই ছিল তাদের নিজস্ব সাথী। ক্লেন প্রশ্ন করে, তাহলে কেন এই বিপদগুলো প্রকাশ্যে আনা হয় না? ডানস্মিথ উত্তর দেয়, এই জিনিসগুলো তোমার বোঝার দরকার নেই যতক্ষণ না তুমি আমাদের দলে যোগদান করছো। ক্লেন তখন চালাকি করে প্রশ্ন করে যে সিভিলিয়ান স্টাফ হলে কি সে এই তথ্যগুলো জানতে পারবে কিনা। ডানস্মিথ নিশ্চিত করে, হ্যাঁ জানতে পারবে। এরপর সে চাইলে বিয়ন্ডারও হতে পারবে, তবে বিয়ন্ডার হওয়াটা তার ইচ্ছার উপর নির্ভর করে না। চার্জ অত্যন্ত কঠোর। ক্লেন এমন এক পরিস্থিতিতে থেকে বেঁচে ফিরে এসেছে যেখানে তার বাঁচার কথা না। এটা এক ধরনের ভাগ্য এবং ভাগ্যবান মানুষের সবসময় স্বাগত জানানো হয়। যদিও ডানস্মিথ মজা করে কথাটা বলে। ক্লেন খোয়া ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের একজন স্নাতক, তাই নাইটহকের এমন একজনের খুবই প্রয়োজন যে কিনা নাইটহক দল প্রায়শই চতুর্থ যুগ বা তার আগের নথি এবং রহস্যময় বস্তুর সম্মুখীন হয়। বেশিরভাগ নাইটহক এই ধরনের বিরক্তিকর গবেষণায় দক্ষ নয়, তাই একজন পেশাদার ইতিহাসবিদ দলের একজন অমূল্য সম্পদ। যেহেতু ক্লেন ইতিমধ্যে এই ধরনের ঘটনার মধ্য দিয়ে গিয়েছে, তাই তাকে দলে নেওয়া গোপনীয়তার যে চুক্তি আছে সেটা লঙ্ঘন করবে না। অন্য কাউকে প্রশিক্ষণ দিলে গোপন তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি থাকে। ক্লেন বলে যে মানুষ ইতিহাস থেকে কোনো শিক্ষাই নেয় না, তারা কেবল একই ট্র্যাজেডির পুনরাবৃত্তি করে। ডানস্মিথ সম্মত হয় এবং জানায় এটা সম্রাট রোজেল এর বিখ্যাত উক্তি। ক্লেন অবাক হয় কারণ রোজেলও একজন ট্রান্সমাইগ্রেট যে কিনা তাকে কোনো কথাই বলতে দিচ্ছে না। ডানস্মিথ আরও গভীর একটা তথ্য দেয়, যার প্রধান চার্জগুলোর বিচার বিভাগের মূলনীতি। মানে কথাটার হচ্ছে বিশ্বাস এবং ভয়ের সমস্যা নিয়ে আসে আরও বিশ্বাস, এবং আরও ভয় আরও সমস্যা নিয়ে আসে যতক্ষণ না সব কিছু ধ্বংস হয়ে যায়। এর মানে হচ্ছে সাধারণ মানুষ যদি এই অলৌকিক ক্ষমতা সম্পর্কে জানতে পারে তবে তাদের ভয় বা অতিরিক্ত বিশ্বাস আরও বেশি বিশৃঙ্খলা বা বিপদ ডেকে আনবে। অবশেষে ডানস্মিথ আনুষ্ঠানিকভাবে ক্লেনকে বেসামরিক সিভিলিয়ান স্টাফ হিসেবে যোগদানের আমন্ত্রণ জানায়। ক্লেন এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য রবিবার পর্যন্ত সময় চায়, যা ডানস্মিথ মেনে নেয়। ক্লেন দ্বিধা কাটিয়ে বেতন সুযোগ সুবিধাগুলো জানতে চায়। ডানস্মিথ বিস্তারিত জানায় যে 2 পাউন্ড এবং 10 চলি ঝুঁকি এবং গোপনীয়তা ভাতা মোতাবেক হচ্ছে অতিরিক্ত 10 চলি। মোট সাপ্তাহিক আয় হচ্ছে 3 পাউন্ড, যা একজন বিশ্ববিদ্যালয় অধ্যাপকের চেয়ে সামান্য কম। চুক্তি হচ্ছে সাধারণত 5 বছরের জন্য, কোনো সাপ্তাহিক ছুটি নেই। ছুটি শেষে ইস্তফা দিতে হলে আজীবন গোপনীয়তা চুক্তি স্বাক্ষর করতে হবে। অনুমতি ছাড়া টেনজেন্ট ছেড়ে যাওয়া যাবে না। ক্লেন জানতে চায় যে সিদ্ধান্ত জানালে সে ডানস্মিথকে কোথায় খুঁজে পাবে। ডানস্মিথ সরাসরি ঠিকানা না দিয়ে একটি কোড ব্যবহার করে। বেসিক স্ট্রিটের হাউন্ড পাবে যাও এবং বস রাইটকে খুঁজে বের করো। তাকে বলো যে তুমি একটা মিশনের জন্য একটা ছোট স্মল মিশনারি স্কোয়াড ভাড়া করতে চাও। মিডিয়ামের পরীক্ষা থেকে মুক্তি পেয়ে ক্লেন স্বস্তি নিঃশ্বাস ফেলে বাড়ি ফিরে। ঘরে ঢুকেই সে দেখে তার বোন মেলিসা টেবিলে বসে আছে। মেলিসা জানতে চায় যে সে এত রাতে কোথায় গিয়েছিল। ক্লেন মিথ্যা বলে যে সে ঘুম ভাঙার পর সময় নষ্ট না করে শরীর চর্চা করতে বাইরে দৌড়াতে গিয়েছিল, এমনকি তার শরীর থেকে ঘামও দেখায়।
মেলিসা ক্লেইনকে নিয়ে চিন্তিত, কারণ ক্লেইনের 2 দিন পরে ইন্টারভিউ। সে ক্লেইনকে এত চিন্তা না করার পরামর্শ দেয়। মেলিসা তার তৈরি করা একটা অদ্ভুত কচ্ছপ সদৃশ্য পুতুল দেখায়, যা গিয়ার, স্প্রিং এবং বাতিল জিনিস দিয়ে তৈরি। ক্লেইন কৌতুক করে এটিকে কচ্ছপ বললে মেলিসা বিরক্তি দেখায়। এটা আসলে একটি পুতুল। ক্লেইনের মন জয় করার জন্য মেলিসা এটা তৈরি করেছিল। ক্লেইন শান্তভাবে বসে ডান স্মিথের প্রস্তাবটি নিয়ে গভীরভাবে চিন্তা করে। সে সুবিধা এবং অসুবিধাগুলির তালিকা তৈরি করে। অসুবিধা হচ্ছে, ট্রান্সমাইগ্রেটর ও দ্য ফুল হিসেবে নাইটহকের নাকের ডগায় থাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, বা স্বাধীনতা হারানো, যেমন টেনজেন্ট ছেড়ে না যেতে পারা এবং নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি 25%। সুবিধা হচ্ছে, সে ভাগ্যবানদের সেই 80%-এর মধ্যে পড়ে না, তাই ভবিষ্যতে বিপদ আসবে। বিয়ন্ডার হওয়ার ক্ষমতা অর্জনের জন্য গোপন জ্ঞান এবং উপকরণের প্রয়োজন, যা সমাবেশের মাধ্যমে সবসময় যোগাযোগ করা সম্ভব নয়। নাইটহক এর যোগ দিলে সেই জগতের জ্ঞান অর্জন করতে পারবে, যা তাকে দ্য ফুলের মর্যাদা বজায় রেখে অন্য সদস্যদের সাথে লেনদেনের সুযোগ দেবে। ভোরের আলোয় ক্লেইন মনস্থির করে যে সে আজই ডান স্মিথের সাথে দেখা করবে এবং নাইটহকের বেসামরিক কর্মচারী হিসেবে যোগ দেবে। সে ভাবে লুকিয়ে থাকা ব্যক্তি ভিড়ের মধ্যে লুকিয়ে থাকে। নাইটহক হিসেবে কাজ করাটাই তার আসল পরিচয় ঢাকার সেরা উপায় হতে পারে। ক্লেইন দুপুরে ঘুম থেকে উঠে স্যুট পরে ইন্টারভিউয়ের জন্য যাওয়ার মতো সেজে বেসিক স্ট্রিটে যাওয়ার জন্য প্রস্তুত হয়। সে ট্র্যাকসহ ডাবল ডেকার ঘোড়ার গাড়িতে চড়ে শ্যাম্পেন স্ট্রিট পর্যন্ত যায়, কারণ এটা খুব দীর্ঘ দূরত্ব। ক্লেইন ডান স্মিথে দেওয়া গোপন কোড অনুযায়ী বেসিক স্ট্রিটের হাউন্ড পাবে পৌঁছায়। পাবটি ছিল কোলাহল পূর্ণ এবং সেখানে অনেক অস্থায়ী শ্রমিক ও অলস লোক ছিল। মাঝখানে লোহার খাঁচায় 2টি কুকুর রাখা ছিল। ক্লেইন দেখে সেখানে একটা অদ্ভুত এবং নিষ্ঠুর জুয়া খেলা চলছে। শত শত ইঁদুর খাঁচার মধ্যে ছেড়ে দেওয়া হয় এবং লোকেরা বাজি ধরে কোন কুকুরটি বেশি ইঁদুর মারতে পারে। এটি ছিল ভিক্টোরিয়ান যুগের কুখ্যাত কুকুর নিয়ে ইঁদুর শিকার, র্যাট বাইটিং খেলা, যা আইনত নিষিদ্ধ হলেও গোপনে চলত। ক্লেইন বারটেন্ডারের কাছে যায় এবং বসের রাইটের সাথে দেখা করার কথা বলে। রাইটকে ডান স্মিথের দেখানো সেই কোডটি দেয়। আমি একটি মিশনের জন্য একটি ছোট ভাড়াটে দল ভাড়া করতে চাই। রাইট তখন হেসে ক্লেইনকে নাইটহকের আসল ঠিকানা বলে দেয়, 38 জুটল্যান্ড স্ট্রিটের 2য় তলা। সেই জায়গায় বর্তমান নাম হলো ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানি। তো ক্লেইন নাইটহকের গোপন আস্তানায় ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানিতে পৌঁছায়। বাইরে সাইনবোর্ড থেকে সে হাসলেও ভেতরে দেখে পরিবেশ খুবই অপেশাদার। একজন বাদামি চুলের মেয়ে ডেস্কের পিছনে ঘুমিয়ে আছে, তার মুখে খবরের কাগজ ঢাকা। ক্লেইন টেবিলের পাশে টোকা দিলে মেয়েটি জেগে ওঠে। সে নিজেকে রোজ্যান নামে পরিচয় দেয়, যার বাবা 5 বছর আগে নাইটহকের সদস্য থাকাকালীন মারা গিয়েছিল। রোজ্যান ক্লেইনকে জানায় যে ক্যাপ্টেন ডান স্মিথ বর্তমান চেনিস গেট পাহারায় আছে। রোজান ক্লেইনকে একটি অফিসের মধ্যে দিয়ে নিচে নামার জন্য একটি পাথর নির্মিত সিঁড়িতে নিয়ে যায়। রোজান কথা বলতে বলতে যায় এবং সে জানায় যে 5 বছর ধরে নাইটহকের সাথে আছে এবং শুরুতে একজন স্লিপলেস অর্থাৎ নতুন বিয়ন্ডার সিঁড়ি দিয়ে নামতে গিয়ে গড়িয়ে পড়েছিল। সিঁড়ি বেয়ে নিচে নামার পর ক্লেইন একটা লম্বা পাথরের করিডোরে পৌঁছায়। এখানকার দেওয়ালে এভারনাইট গডেস এর প্রতীক এবং ডার্ক সিক্রেট এমব্লেম খোদাই করা ছিল। এই প্রতীকগুলোর মধ্যে হাঁটার সময় ক্লেইন এক ধরনের শান্তি অনুভব করে। রোজেন জানায় করিডোরের বাম দিকের পথটি সেন্ট সেলেনা ক্যাথিড্রালে যায়, অর্থাৎ নাইটহকের গোপন আস্তানাটি আসলে চার্চ অফ এভারনাইটের প্রধান কার্যালয়ের ভূগর্ভস্থ অংশের সাথে সংযুক্ত। সামনেই একটি বিশাল লোহার গেট, সেটাই চেনিস গেট। ক্লেইন ডান স্মিথের অফিসে প্রবেশ করে। ডান স্মিথ খবরের কাগজ পড়ছিল। ক্লেইন তার সিদ্ধান্তে জানায় যে হ্যাঁ, আমি নিশ্চিত। ক্লেইন চুক্তির কপিটি দেখে শর্তগুলো আগেই বলা ছিল। ক্লেইন চুক্তিতে স্বাক্ষর করে এবং বুড়ো আঙুলের ছাপ দেয়। ডান স্মিথ একটি সিল মেরে চুক্তিটি চূড়ান্ত করে। ডান স্মিথ তাদের আসল পরিচয় প্রকাশ করে একটি সিলমোহরযুক্ত কাগজ বের করে। সেখানে লেখা ছিল 7ম ইউনিট, বিশেষ অভিযান বিভাগ, আওভা কান্ট্রি পুলিশ, লোয়েন রাজ্য। ডান স্মিথ ব্যাখ্যা করে যে ইউনিট 5 টেনজেন এর বিশ্ববিদ্যালয় এলাকা এবং শহরতলির চার্চ অফ স্টিম অ্যান্ড মিশনারি এর দল। ইউনিট 6 হলো পিয়ার অঞ্চল এবং টেনজেন এর পূর্ব দক্ষিণ অঞ্চলের চার্চ অফ স্ট্রমস এর দল। ইউনিট 7
নাইটহক টেনজেন এর উত্তর পশ্চিম এবং গোল্ডেন ইন্ডাস অঞ্চলের চার্চ অফ এভারনাইটের দল। ডান স্মিথ জানায় পুরো টেনজেন শহরে মাত্র 6 আনুষ্ঠানিক নাইটহক সদস্য, ক্যাপ্টেন সহ এবং প্লেনকে নিয়ে 6 জন বেসামরিক কর্মচারী আছে। প্লেন রসিকতা করে জানতে চায়, কেউ যদি ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানির সাইনবোর্ড দেখে সত্যি সত্যি কুকুর বা বিড়াল খুঁজে দেওয়ার কাজের জন্য আসে তবে কী হবে? ডান স্মিথ বলে যে সেই কাজগুলো তারা নেয় এবং সেই আয় দলের সদস্যদের জন্য অতিরিক্ত একটা বোনাস। প্লেন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি করে যে ক্যাপ্টেন বিয়ন্ডারদের লস্ট কন্ট্রোল হলে এর অর্থ কী, কেন এমনটা হয়? তো ডান স্মিথ আলোচনার সূত্রপাত করে সৃষ্টির পুরাণ কথা দিয়ে, যা এভারনাইট গডেস ধর্মগ্রন্থ দ্য রেভেলেশন অফ এভারনাইটে উল্লেখিত। সৃষ্টির দ্য ক্রিয়েটর হলো যে কেওস থেকে জেগে উঠে নিজের শরীরকে মহাবিশ্বে বিলীন করে দেয়। তার শরীর থেকে পৃথিবী, নক্ষত্র এবং এক চোখ থেকে সূর্য এবং অন্য চোখ থেকে ক্রিমজন মুন তৈরি হয়। দ্য ক্রিয়েটরের অঙ্গপ্রত্যঙ্গ থেকে বিভিন্ন অতি প্রাকৃত জাতি জন্ম নেয়, যেমন ফুসফুস থেকে এলফ, হৃৎপিণ্ড থেকে দৈত্য, মস্তিষ্ক থেকে ড্রাগন। তার আত্মা থেকে জন্ম নেয় ইটার্নাল ব্লেজিং সান, লর্ড অফ স্টর্মস এবং গড অফ নলেজ অ্যান্ড উইজডম। দ্য ক্রিয়েটরের উইজডম থেকে জন্ম নেয় মানবতা, এভারনাইট গডেস এর স্থান। প্লেন যখন প্রশ্ন তোলে যে কোন দেবী সরাসরি স্রষ্টার আত্মা থেকে জন্ম নেয়নি, ডান স্মিথ তখন দেবীর মানে গডেসেস পূর্ণ উপাধি স্মরণ করিয়ে দেয়, যেখানে দেবী হলো লেডি অফ ক্রিমজন। যেহেতু ক্রিমজন মুন স্রষ্টার এক চোখ থেকে সৃষ্ট, তাই গডেস এর মর্যাদা অন্য দেবতার চেয়ে কোনো অংশে কম নয়। ডান স্মিথ এই সিদ্ধান্তে আসে যে যেহেতু সব কিছুর উৎস এক, তাই মানবতা অতিপ্রাকৃতিক প্রাণীর অংশ ব্যবহার করে শক্তি অর্জন করতে পারে। অতিপ্রাকৃতিক প্রাণী যেমন ড্রাগন, ইভিল স্পিরিট, ম্যাজিক্যাল ট্রি বা বস্তুর কোনো বিশেষ অংশ ব্যবহার করে পোষণ তৈরি করে তা পান করার মাধ্যমে একজন মানুষ অতিপ্রাকৃতিক ক্ষমতা অর্জন করে। প্রাচীনকালে উচ্চ গ্রেডের পোষণ পান করলে 3টি ভয়াবহ পরিণত হতে পারত: শরীর মাংসপিণ্ডের ভয়াবহ দানবে পরিণত হওয়া, ক্ষমতা দ্বারা প্রভাবিত হয়ে সংবেদনশীল ও খিটখিটে হয়ে যাওয়া, অথবা নিষ্ঠুর উদাসীন হয়ে যাওয়া, তৎক্ষণাৎ পাগল হয়ে যাওয়া, শয়তানের চেয়েও বেশি শয়তানি করা, এটাই নিয়ন্ত্রণ হারানো, মানে লুজিং কন্ট্রোল। দীর্ঘ পরীক্ষা নিরীক্ষায় এবং ব্লাসফেমি স্টেট এর জন্মের মাধ্যমে মানবজাতি পোষণ সিস্টেমকে নিখুঁত করে একটি স্থিতিশীল, স্তরযুক্ত, প্রগতিশীল পথে প্রোগ্রেশন পাথ বিন্যস্ত করে, যা সিকোয়েন্স নামে পরিচিত। সিকোয়েন্স সংখ্যা যত কম, পোষণের গ্রেড তত বেশি, যেমন সিকোয়েন্স 9 সর্বনিম্ন। ডান স্মিথ নিয়ন্ত্রণ হারানোর 5টি প্রধান কারণ ব্যাখ্যা করে। মানসিক বিকৃতি: উচ্চ গ্রেডের বা ভুল পোষণ পান করলে তৎক্ষণাৎ পাগল হয়ে যায় এবং শয়তানের চেয়েও বেশি ভয়ানক কিছুতে রূপান্তরিত হয়। এটি হলো প্রাচীনকালের তৃতীয় ফলাফল। জন্মগত বৈশিষ্ট্য: কিছু মানুষ জন্মগতভাবে উচ্চতর আধ্যাত্মিক উপলব্ধির অধিকারী হয়, তারা অর্ধেক সিকোয়েন্স 9 বিয়ন্ডারের বৈশিষ্ট্য নিয়েই জন্মগ্রহণ করে। বিপদ হলো তাদের অবশ্যই একটি নির্দিষ্ট সিকোয়েন্স পথ বেছে নিতে হবে, অন্য কোনো পোষণ পান করলে মানসিক বিকৃতি বা নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি থাকে। তারা যে সিকোয়েন্স এ জন্মগ্রহণ করেছে সেই সিকোয়েন্সেরই বেছে নিতে হবে। একবার একটি সিকোয়েন্স পথ বেছে নেওয়ার পর অন্য পথের পোষণ পান করলে ক্ষমতাগুলি বিকৃত হয় এবং এতে হিতে বিপরীত হয়। এতে প্রায় নিশ্চিতভাবে আধা পাগল অবস্থা তৈরি হয়, যেমন রক্তপিপাসু, ভ্যাম্পায়ার ইত্যাদি হওয়া। একবারেই ভুল করলে আর কখনো মূল পথে ফেরা যায় না, পরবর্তীতে কোনো পোষণ পালন করলেই নিয়ন্ত্রণ হারানো নিশ্চিত। আধ্যাত্মিক অ্যাকুমুলেশন অফ রিমেন্ট স্পিরিচুয়াল পাওয়ার: কারণ হচ্ছে একটা পোষণ পান করার পর সম্পূর্ণ ক্ষমতা আত্মস্থ না করে এবং পূর্বের অতিপ্রাকৃতিক সুইটেবল ট্রেস সম্পূর্ণরূপে দূর না করেই উচ্চ সিকোয়েন্সের পোষণ পান করা। বিপদ হচ্ছে এই পাগলামির সূক্ষ্ম প্রভাব মনের গভীরে জমতে থাকে, যা একসময় বিস্ফোরিত হয়ে নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি অনেকাংশে বাড়িয়ে দেয়। নাইটহকের নীতি হচ্ছে এইসব কারণেই নাইটহক এর অভ্যন্তরীণ নিয়ম হলো একজন সতীর্থকে পদোন্নতির জন্য সর্বশেষ পোষণ পান করার 3 বছর অপেক্ষা করতে হবে। এত কঠোরতা সত্ত্বেও প্রতি বছর অনেকেই নিয়ন্ত্রণ হারায়। মিস্টেরিয়াস প্রলোভন: বিয়ন্ডারের আধ্যাত্মিক উপলব্ধি বেড়ে যাওয়ায় তারা এমন কণ্ঠস্বর শুনতে পায়, এমন জিনিস দেখতে পায় যা অন্যরা দেখতে পায় না। তারা অবিরাম প্রলোভন
এবং বিভ্রমের সম্মুখীন হয়। অতিরিক্ত লোভের বশবর্তী হলে তারা ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারানোর পথে চলে যায়। ডান স্মিথ শেষে নাইটহকের প্রতিষ্ঠাতা আর্চবিশপ চ্যানিস এর উক্তিটি স্মরণ করিয়ে দেয়, আমরা অভিভাবক, তবে সেই সাথে আমরা একদল হতভাগ্য প্রাণী যারা ক্রমাগত হুমকি এবং পাগলামের বিরুদ্ধে লড়ে যাচ্ছি। বিয়ন্ডার জগতের বিপদ সম্পর্কে জানার পর ক্লেইন মোরেটি তার ভয় সামলে সিদ্ধান্ত নেয় যে এই ক্ষমতা অর্জন করাটাই তার বেঁচে থাকার আর বাড়ি ফেরার একমাত্র পথ। ডান স্মিথ ক্লেইনকে তার নতুন কাজের দায়িত্ব এবং নাইটহক এর সবচেয়ে গোপনীয় জিনিস সম্পর্কে জানায়। ক্লেইন উপলব্ধি করে যে কোনো প্রাপ্তির একটি মূল্য আছে এবং বিয়ন্ডার জগৎ তার কল্পনার মতো শক্তিশালী বা নিরাপদ নয়। ডান স্মিথ জানায় যে একটি লো সিকোয়েন্স বিয়ন্ডার সিকোয়েন্স 987 বন্দুকের গানস বন্দুকের শক্তির সাথে পাল্লা দিতে পারে না, তারা কেবল অধিক আকর্ষণীয় ও অপ্রতিরোধ্য। সিকোয়েন্স সংখ্যা যত কম, যেমন সিকোয়েন্স 1 গ্রেড, তত বেশি। ডান স্মিথ ক্লেইনের কাজের ক্ষেত্রকে দুটি ভাগে বিভক্ত করে। ডায়েরি খোঁজা প্রথম কাজ। ক্লেইনকে প্রতিদিন সকালে বা বিকেলে ওয়েলচ এর বাসা থেকে নিজের বাসা পর্যন্ত রাস্তার বিভিন্ন জায়গায় ঘুরে আসতে হবে। নাইটহকের ধারণা ওয়েলচের অ্যাপার্টমেন্টে যে অ্যান্টিগোনাস পরিবারের ডায়েরি পাওয়া যায়নি তা ক্লেইন ওয়েলচ এর আত্মহত্যার পর বাড়ি ফেরার পথে কোথাও লুকিয়ে রেখেছে। যদিও ক্লেইন সেই স্মৃতি হারিয়েছে, কিন্তু মানুষের মন এবং রেসিডুয়াল ট্রেস থাকতে পারে। পরিচিত আর গুরুত্বপূর্ণ স্থানে গেলে হয়তো তার ডেজাভু হবে, যা ডায়েরির অবস্থান সম্পর্কে জানতে পারে। যদি ক্লেইন ডায়েরিটি খুঁজে পায় তবে তাকে বিয়ন্ডার হওয়ার জন্য যথেষ্ট অবদান হিসেবে বিবেচিত হবে। দ্বিতীয় কাজ হচ্ছে ইতিহাস এবং নথিপত্র পাঠ। ক্লেইনকে নাইটহকের আর্মরিতে গিয়ে সংস্থার সাহিত্য ও ক্যানন বইগুলো পড়তে হবে। একজন প্রফেশনাল হিস্টোরিয়ান হিসেবে ক্লেইনের প্রধান কাজ হলো এই প্রাচীন নথিগুলো বিশ্লেষণ করা। সব নথি পড়া শেষ হলে সে রোজেন এবং অন্য কর্মীদের সাথে শিফট ডিউটি করবে। চ্যানিস গেট এবং সিল্ড আর্টিফ্যাক্ট। ডান স্মিথ ক্লেইনকে নাইটহকের সবচেয়ে সংবেদনশীল স্থান চ্যানিস গেট সম্পর্কে সতর্ক করে। আধুনিক নাইটহক সিস্টেমের প্রতিষ্ঠাতা আর্চবিশপ চ্যানিস এর নামকরণ করা হয়েছে। এটা আনুষ্ঠানিক নাইটহক সদস্য এবং চার্চের কিপার্স দ্বারা রক্ষিত। এখানে অসংখ্য ফাঁদ রয়েছে। গেটের ভিতরে গোপন পোষণের ফর্মুলা, জাদুকরী উপাদান, ধর্মদ্রোহী ও কাল্টিস্টের সাময়িক বন্দিদশা এবং সিল্ড আর্টিফ্যাক্ট রাখা আছে। সিল্ড আর্টিফ্যাক্ট এগুলো কি এ সম্পর্কে এখনই বলছি। এগুলো হলো অতিপ্রাকৃতিক ক্ষমতার অত্যন্ত গুরুত্বপূর্ণ আর বিপজ্জনক বস্তু। ভুল হাতে পড়লে চরম ধ্বংস ডেকে আনতে পারে। কিছু আর্টিফ্যাক্টের লাইভিং বৈশিষ্ট্য থাকে যা রক্ষকদের প্রভাবিত করতে পারে এবং বা পালানোর চেষ্টা করতে পারে। সিল্ড আর্টিফ্যাক্টের গ্রেডিং। গ্রেড 0 হচ্ছে বিপদ লেভেল, মানে ডেঞ্জার লেভেল, এক্সট্রিমলি ডেঞ্জারাস। কেবল পবিত্র ক্যাথেড্রাল, হোলি ক্যাথেড্রাল বেসমেন্টে সিল করা আছে। গ্রেড 1 অতি বিপজ্জনক, হাইলি ডেঞ্জারাস, একটু কম, গ্রেড 0 থেকে একটু কম। আর এটা সীমিত ব্যবহার ব্যাকল্যান্ড আর প্রধান শহরে ক্যাথেড্রালে রাখা হচ্ছে। গ্রেড 1 থেকে গ্রেড 2 একটু কম বিপজ্জনক, সাবধানে ব্যবহারযোগ্য। গ্রেড 3 কনসিডারেবলি ডেঞ্জারাস, মানে গ্রেড 2 এর থেকে গ্রেড 3 একটু কম ডেঞ্জারাস। সবখানে ব্যবহারযোগ্য, 3 বা তার বেশি লোকের অভিযানে ব্যবহার করা যায়। ভবিষ্যতে ক্লেইন আর্টিফ্যাক্টস নম্বর দিয়ে চিনবে, যেমন 1 2 5, মানে এটি একটি গ্রেড 2 বিপজ্জনক সিল্ড আর্টিফ্যাক্ট। এখন কিছু বুঝবেন না, পরবর্তীতে যখন আমি এক্সপ্লেন করে যাব তখন ঠিকই বুঝবেন। ইংস জ্যাঙ্গওয়াল ও গ্রেড 0 আর্টিফ্যাক্ট। ডান স্মিথ ক্লেইনকে একটি গ্রেড 0 সিল্ড আর্টিফ্যাক্টের সাথে পালিয়ে যাওয়া এক ব্যক্তির ছবি দেখায়, নাম হচ্ছে ইঙ্ক জ্যাঙ্কুইল। সে ছিল প্রাক্তন আর্চবিশপ এবং গেটকিপার, যে পদোন্নতিতে ব্যর্থ হয় এবং শয়তানের প্রলোভনে পড়ে দুর্নীতিগ্রস্ত হয়। ক্লেইনকে সতর্ক করা হয় যে যদি সে ইংস জাঙ্গুইলকে খুঁজে পায় তবে যেন তাকে না ঘাটিয়ে তৎক্ষণাৎ রিপোর্ট করে, অন্যথায় তার মৃত্যু প্রায় নিশ্চিত। ইংস জাঙ্গুইল যে আর্টিফ্যাক্ট নিয়ে পালিয়ে গেছে সেটির কোডনেম 008। এর বর্ণনা শুধুমাত্র মৌখিকভাবে দেওয়া হয়, কোনো নথিতে লেখা হয় না। আর্টিফ্যাক্ট দেখতে একটি সাধারণ কুইল কলমের মতো, যার লেখার জন্য কালির প্রয়োজন হয় না। ডান স্মিথ এরপর এটাকে নেইলের কাছে যেতে বলে। তার আগে যে ডান স্মিথ এরপর ক্লেইনকে ওল্ড নেইলের কাছে যেতে বলে। নেইল একজন সাধারণ কেরানি নয়, সে সবসময় এক আনুষ্ঠানিক
একসময় এক আনুষ্ঠানিক সদস্য ছিল যে বয়সের কারণে এবং স্বাস্থ্যের কারণে পদোন্নতিতে ব্যর্থ হয়, তবে এখন নথিপত্রের মধ্যে থাকতে পছন্দ করে। তো এরপরে ক্লেইন নাইটহকে তার প্রথম অ্যাসাইনমেন্ট বুঝে নিতে গিয়ে দেখে তার ক্যাপ্টেন ডান স্মিথ একজন অসাধারণ বিয়ন্ডার হলেও অত্যন্ত ভুলো মনের মানুষ। ক্লেইন যখন রুম থেকে বের হচ্ছে, ডান স্মিথ হঠাৎ চিৎকার করে তাকে থামায় এবং মনে করে যে ক্লেইনকে 12 পাউন্ডের মানে 4 সপ্তাহের অগ্রিম বেতন একটি অ্যাডভান্স নিতে হবে। কারণটা হচ্ছে ডান স্মিথ ক্লেইনকে একটি ভালো অ্যাপার্টমেন্টে যেতে এবং একটি নতুন ভদ্র পোশাকের স্যুট এবং হাঁটার লাঠি মানে কেন কিনতে বলে। ক্লেইন এই অপমানজনক ইঙ্গিত বুঝতে পেরে লজ্জিত হয়। ক্লেইন অবাক হয় যে এত বড় অঙ্কের টাকা তোলার জন্য ক্যাপ্টেনের কোনো স্বাক্ষর বা নোটের প্রয়োজন নেই, কেবল রোজেন এর উপস্থিতিই যথেষ্ট। যখন ক্লেইন রোজেন এর সাথে বের হয়ে যাচ্ছিল, ডান স্মিথ আবার থামায় এবং মনে করে যে ক্লেইনকে 10টি ডিমন হান্টিং বুলেট সংগ্রহ করতে হবে যাতে সে নিজের রিভলভার ব্যবহার করে নিজেকে রক্ষা করতে পারে। এরপর সে একটি নোট লিখে দেয়। ক্লেইন নোটটি নিয়ে যেতেই ডান স্মিথ তৃতীয়বার তাকে ডাকে এবং সে মনে করে যে ক্লেইন যেহেতু প্রশিক্ষণপ্রাপ্ত নয় তাই বুলেট দেওয়া অর্থহীন। ডান স্মিথ নোটে যোগ করে যে ক্লেইন প্রতিদিন 30টি সাধারণ বুলেট সংগ্রহ করবে এবং জুটল্যান্ড স্ট্রিট এর আন্ডারগ্রাউন্ডে শুটিং রেঞ্জে অনুশীলন করবে। শুটিং রেঞ্জে ঢোকার জন্য ওল্ড নীলের কাছ থেকে একটি ব্যাজ নিতে হবে। রোজেন ফিসফিস করে ক্লেইনকে জানায়, ক্যাপ্টেন সবসময় এমন, কেবল তুচ্ছ জিনিসগুলোই ভুলে যায়। ক্লেইন এরপর রোজেনের সাথে হিসাবরক্ষক মিসেস আরিয়ানা এর কাছে যায়। আরিয়ানা একজন মার্জিত কালো চুলের মহিলা। অরিয়ানা ক্লেইনকে জানায় যে সেও একসময় অতিপ্রাকৃতিক ঘটনার শিকার হয়েছিল। 16 বছরের আগে টেনজেন এই কুখ্যাত ব্ল্যাডি বুচার এর হাত থেকে নাইটহকরা তাকে বাঁচিয়েছিল। এই বুচার একজন বিয়ন্ডার ছিল যে কিনা শয়তানের জন্য একটি রিচুয়াল প্রস্তুত করছিল। আরিয়ানা ক্লেইনকে 4টি নোট এবং 2টি 5 পাউন্ডের নোট এবং 2টি 1 পাউন্ডের নোট অর্থাৎ 12 পাউন্ড বুঝিয়ে দেয়। ক্লেইন এতগুলো টাকা হাতে পেয়ে লোয়েন কিংডমের রাজাদের ছবি দেখে ভেতরে ভেতরে উল্লসিত হয়। ক্লেইন এরপরে আর্মারির দায়িত্বপ্রাপ্ত ওল্ড নীলের অফিসে যায়। নীল একজন বৃদ্ধ কালো আলখল্লা পরা ব্যক্তি যে সবসময় আনুষ্ঠানিক নাইটহক সদস্য ছিল। ক্লেইন যখন নীলকে কফি না খাওয়ার কারণ জিজ্ঞেস করে, তখন নীল হাসতে হাসতে গম্ভীর হয়ে বলে, আমি ভয় পাই রাতে কফি খেলে আমার ঘুম আসবে না, তখন হয়তো আমাকে অজানা ফিসফিস শব্দ শুনতে হবে। এটি ক্লেইনকে আবার বিয়ন্ডারের বিপদের কথা মনে করিয়ে দেয়। নীল ক্লেইনকে ইতিহাস, জটিল এবং অসম্পূর্ণ নথি দিয়ে কাজ করার জন্য উৎসাহিত করে। নীল তখন কয়েকটি হলুদ হয়ে যাওয়া পাতা দেখিয়ে বলে যে এগুলো হলো সম্রাট রোজেল গুস্তাভ এর মৃত্যুর আগে হারিয়ে যাওয়া ডায়েরির কপি। রোজেল গোপনীয়তা রক্ষার জন্য তার উদ্ভাবক প্রতীক ব্যবহার করে ডায়েরিটি লিখেছিল। নীল গর্বের সাথে বলে যে সে কিছু সংখ্যা হিসেবে ডিসাইফার করতে পেরেছে এবং ডায়েরির বিষয়বস্তু জানার জন্য সে রোজেলের সময়কালের ঐতিহাসিক রেকর্ডের সাথে মিলিয়ে প্রতীকগুলি বোঝার চেষ্টা করছে। নীল পাতাগুলি ক্লেইনের দিকে এগিয়ে দেয়। ক্লেইন সেই প্রতীকগুলো দেখা মাত্রই হতবাক হয়ে যায়, কারণ বিকৃতভাবে নকল করা হলো সেগুলি ছিল তার সবচেয়ে পরিচিত ভাষা চীনা, এবং তা ছিল সরলীকৃত চীনা মানে সিম্পলিফাইড চাইনিজ। তো এই অধ্যায়ের শুরুতে ওল্ড নীল এর ঘরে বসে ক্লেইন মরেটি যখন হলদেটে হয়ে যাওয়া ডায়েরির পাতাগুলি দেখে, তখন তার হৃৎপিণ্ড যেন দ্রুত স্পন্দিত হতে শুরু করে। কারণটা হচ্ছে সেই প্রতীকগুলি আর কিছুই নয়, সেগুলো হলো সবচেয়ে পরিচিত ভাষা সিম্পলিফাইড চাইনিজ। ক্লেইনের কাছে তৎক্ষণাৎ স্পষ্ট হয়ে যায় যে রোজেল গুস্তাভ, এম্পারার রোজেল গুস্তাভ, যে ইতিহাসের পাতায় কিংবদন্তি, সে আসলে তার মতোই অন্য জগৎ থেকে ট্রান্সমাইগ্রেটর। ভিন্ন জগতে যেন সে এক পুরনো বন্ধুকে খুঁজে পায়। রোজেলের ডায়েরির বিচ্ছিন্ন অংশগুলি থেকে ক্লেইন বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য জানতে পারে। বিয়ন্ডারদের গোপন সূত্র। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল পোষণ সংক্রান্ত পরামর্শ। পোষণের মূল বিষয় হলো এটিকে গ্র্যাসপিং নয়, মানে আয়ত্ত করা নয়, বরং ডাইজেস্টিং, হজম করা। ক্ষমতাগুলি ট্যাপিং নয়, বরং অ্যাক্টিং, অভিনয় করা। কারণ এই কথাগুলি ক্লেইনের কাছে যেন এক অমূল্য গোপন মন্ত্র হয়ে আসে। তো অ্যাক্টিং পদ্ধতি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি, যেটা বিয়ন্ডারদের তাদের সিকোয়েন্সের পোষণকে ডাইজেস্ট করার একটা কৌশল। এটার নীতি হচ্ছে প্রত্যেকটি পোষণের নামের সঙ্গে সম্পর্কিত রোল বা চরিত্রের মতো
অভিনয় করা। কারণ হচ্ছে পোষণ নেওয়ার পর মানসিক অস্থিরতা আসে, সেই অস্থিরতা দূর করে পোষণের ক্ষমতাকে সম্পূর্ণরূপে নিজের অংশ করে নেওয়ার জন্য এই অভিনয় করা জরুরি। সফলভাবে অভিনয় করলে পোষণ সহজে হজম হয় এবং নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি কমে যায়। তো একটি ডায়েরি এন্ট্রিতে রোজেল লিখেছে, সে গভীর অন্ধকারে ঝড়ের মধ্যে আটকে থাকা এক হতভাগ্য ব্যক্তিকে আবিষ্কার করেছে যে প্রতি পূর্ণিমা রাতে বাস্তব জগতের কাছাকাছি আসতে পারে। ডায়েরিতে লেডি ফ্লোরেনা এবং মিস ইথাকার মতো মহিলাদের উল্লেখ ছিল। এছাড়া অ্যাপ্রেন্টিস, সিয়ার বা মারুইডার পথ বেছে না নেওয়ার জন্য তার আক্ষেপের কথাও লেখা ছিল। ওল্ড নীল ক্লেইনকে বলে যে উত্তর মহাদেশে ড্রাগন, দৈত্য এবং এলফদের মতো অতিপ্রাকৃতিক প্রাণীর সংখ্যা কমে যাওয়ায় বিয়ন্ডারের সংখ্যাও হ্রাস পাচ্ছে। নেইল এবং ক্লেইন এই প্রসঙ্গে মজা করে একমত হয় যে একটি ফ্যান্টাস্টিক অর্গানিজমস প্রোটেকশন অ্যাসোসিয়েশন মানে অদ্ভুত জীব সুরক্ষা সমিতি প্রতিষ্ঠা করা উচিত। ওল্ড নেইলের সাথে কথা শেষ করার পর ক্লেইন তার রিভলভার ব্যবহারের জন্য 10টি সিলভার ডিমন হান্টিং বুলেট, 30টি সাধারণ বুলেট এবং একটি আন্ডারআর্ম হোসলার ও নাইটহকের ব্যাজ নেয়। বেরিয়ে আসার সময় তার সাক্ষাৎ হয় একজন সুদর্শন সবুজ চোখের তরুণ লিওনার্ড মিচেলের সাথে। লিওনার্ড ছিল সিকোয়েন্স 8-এর মিডনাইট পোয়েট। লিওনার্ড ক্লেইনকে বলে যে তার একটি বিশেষ স্পেশাল ডিসপোজিশন রয়েছে। ক্লেইন মিচেল এর কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসার পর লিওনার্ড একাকী ফিসফিস করে কিছু একটা জানতে চায়, তবে নিশ্চিত হয় সত্যি তার মধ্যে বিশেষ কিছু নেই। নাইটহক ম্যানেজমেন্টের মানবিক দিক দেখে ক্লেইন অবাক হয়। ক্যাপ্টেন ডান স্মিথ তাকে ব্যক্তিগত কাজ যেমন বাসা পরিবর্তন ও ইন্টারভিউ বাতিল গুছিয়ে নেওয়ার জন্য সোমবার থেকে কাজে যোগ দিতে বলে। ক্লেইন রোজান এর কাছে চার্চের পূর্ণাঙ্গ সিকোয়েন্স সম্পর্কে জানতে চায়। বিয়ন্ডার হওয়ার ইচ্ছা পোষণ করায় রোজান ভয়ঙ্করভাবে উদ্বিগ্ন হয়ে পড়ে। রোজান ক্লেইনকে জানায় যে বিয়ন্ডারদের শত্রুরা শুধু কাল্টিস্টই নয়, তারা নিজেরাই নিজেদের শত্রু। প্রতি বছর অনেকেই নিয়ন্ত্রণ হারায় এবং মারা যায়। সে তাকে সাধারণ নাগরিক কর্মী হওয়ার পরামর্শ দেয়। রোজান তার বাবার কথা উল্লেখ করে যে সিকোয়েন্স 7 বা তার উপরে ওঠার পর বলেছিল যে শক্তি বাড়লেই বিপদ কমে না, বরং বাড়ে। এর 2 সপ্তাহ পরেই স্যাক্রিফাইসিং হিমসেলফ। এভারনাইট গডেস এর পথ উদ্বেগের মধ্যেও রোজান ক্লেইনকে নাইটহক সিকোয়েন্সের পথ সম্পর্কে কিছু প্রাথমিক তথ্য দেয়। কমপ্লিট সিকোয়েন্স। এভারনাইট গডেসের চার্চের সম্পূর্ণ সিকোয়েন্সের শুরু হলো সিকোয়েন্স 9 স্লিপলেস হলো এই বিয়ন্ডারদের ঘুমের প্রয়োজন হয় না। দিনে 3 থেকে 4 ঘন্টা বিশ্রামই যথেষ্ট। রাতে তাদের শারীরিক শক্তি, প্রবৃত্তি, মানসিক ক্ষমতা বৃদ্ধি পায়। রোজান এর বাবা একজন স্লিপলেস ছিল। পরের ধাপ হলো মিডনাইট পোয়েট এবং সিকোয়েন্স 7 হলো নাইটমেয়ার। ক্লেইন নিশ্চিত হয় যে ডান স্মিথ একজন নাইটমেয়ার। চার্চের কিছু অসম্পূর্ণ পথ আছে। ওল্ড নেইলের সিকোয়েন্স 9-এর নাম হলো মিস্ট্রি প্রায়ার। সিকোয়েন্স 7-এ স্পিরিট মিডিয়াম। ক্লেইন জানতে পারে যে ম্যাডাম ডালি হলো একজন সিকোয়েন্স 7 স্পিরিট মিডিয়াম। এই তথ্য জানার পর ক্লেইন বুঝতে পারে যে তার কাঙ্ক্ষিত পথ হয়তো মিস্ট্রি প্রায়ার, যা তাকে রহস্যের জ্ঞান অর্জনে সাহায্য করবে। অফিস থেকে বের হয়েই সে তার বোন মেলিসাকে নতুন চাকরি পাওয়ার খুশিতে সিলভার ক্রাউন রেস্টুরেন্টে ডিনার করার সিদ্ধান্ত নেয়। ক্লেইন যখন 12 পাউন্ড অগ্রিম বেতন পকেটে নিয়ে বাড়ি ফিরছিল, তখন তাকে একটা সমস্যা আটকায়। তার কাছে 4 পেন্সের গাড়ি ভাড়া দেওয়ার মতো খুচরো পয়সা ছিল না। 1 গোল্ড পাউন্ড ভাঙানোর চেয়ে একটি সহজেই বিক্রি করা যায় এমন একটি জিনিস কেনার সিদ্ধান্ত নেয়। ক্লেইন একটি পোশাকের দোকানে গিয়ে শক্ত এবং ভারী একটি কেইন খোঁজে, বেতের লাঠি খোঁজে, যা আত্মরক্ষার কাজে লাগবে। সে সবচেয়ে সস্তা সিলভার বসানো আবনুস কাঠের এবনি উডের লাঠি 7 সলিস 6 পেন্স দিয়ে কিনে ফেলে। খুচরো ফেরত নেওয়ার সময় ক্লেইন লাঠিটি ঘোরাতে শুরু করলে দোকান ক্যাশিয়ার ভয় পেয়ে বন্দুকের দিকে ছুটে যায়। ক্লেইন কোনো মতে পরিস্থিতি সামাল দেয় এবং লাঠিটি নিয়ে বাড়ি ফিরে সে লাঠিটি এবং তার বগলের হোলস্টারে রাখা রিভলভারটি বারবার অনুশীলন করে দেখে যে তার এক ধরনের নিরাপত্তা বোধ এনে দেয়। ক্লেইন যখন তার বোন মেলিসাকে নতুন চাকরির খুশিতে সিলভার ক্রাউন রেস্টুরেন্টে ডিনার করার কথা বলে, তখন মেলিসার প্রতিক্রিয়া ক্লেইনের প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত হয়। মেলিসা উল্টো ক্লেইনকে অমিতব্যয়ী হতে বারণ করে। সে বলে
তাদের এখানকার জীবন বেশ ভালো এবং একটি ব্যক্তিগত বাথরুমের জন্য অপচয় করা উচিত নয়। সে উদাহরণ দেয় কীভাবে তার বন্ধুর পরিবার দেউলিয়া হয়ে শোচনীয় জীবন কাটাচ্ছে। ক্লেন যখন বলে উচ্চ পদে চাকরি করায় তাদের একটা ভালো টেরেস্ট হাউস ভাড়া নিতে হবে, তখনও মেলিসা তাকে সতর্ক করে এবং তাকে কমপক্ষে 28 বছর না হওয়া পর্যন্ত বিয়ে না করে টাকা জমাতে বলে। ক্লেন শেষ পর্যন্ত তার বোনকে শান্ত করে তারা রেস্টুরেন্টে না গিয়ে 6 পেন্স খরচ করে মাছ, মাংস, মাখন ও অ্যালকোহলের মতো সাধারণ খাবার বাজার থেকে কিনে এনে উদযাপন করার সিদ্ধান্ত নেয়। ক্লেন অতিরিক্ত পয়সা দিয়ে মেলিসাকে লেমন কেক কিনে নিজেকে পুরস্কৃত করতে বলে। পরের দিন ক্লেন একটি পাবলিক ক্যারেজে করে টেনজেন ইউনিভার্সিটিতে যায় তার ইন্টারভিউ বাতিল করার জন্য। সেখানে তার অপ্রত্যাশিতভাবে দেখা হয় তার পুরনো শিক্ষক, খয় ইউনিভার্সিটি ইতিহাস বিভাগের অধ্যাপক কুইন্টেন কোহেন এবং মিস্টার আজিকের সাথে। ক্লেন পোলাইটলি জানায় যে সে একটি সিকিউরিটি কোম্পানিতে পেশাদার কনসালটেন্ট চাকরি পেয়েছে, তাই সে আর শিক্ষাবিদ হওয়ার দিকে ঝুঁকছে না। অধ্যাপক আজিক এর কাছে ওয়েলস এর মৃত্যুর কথা জানতে চায়। ক্লেন সতর্কতার সাথে উল্লেখ করে যে ওয়েলস সলোমন এম্পায়ার 4th যুগের অ্যান্টিগোনাস পরিবারের একটি ডায়েরি খুঁজে পেয়েছিল। ডায়েরির কথা শুনে অধ্যাপক আজিকের তামাতে মুখে এক মুহূর্তের জন্য যেন সব মনে করার প্রচেষ্টা দেখা যায়। সে তার কপাল ঘষতে ঘষতে বলে, অ্যান্টিগোনাস শব্দটি যেন খুব পরিচিত, কিন্তু কেন আমি মনে করতে পারছি না। ক্লেন বুঝতে পারে যে তার শিক্ষক আজিকের হয়তো এই রহস্যময় অতীত সম্পর্কে কিছু জানা থাকতে পারে। ক্লেন এখন রোজেলের ডায়েরি, নতুন চাকরি এবং পুরনো শিক্ষকের রহস্যময় সৃষ্টি ভ্রষ্টতা এই রহস্যের কেন্দ্রে এসে দাঁড়িয়ে রয়েছে। তো চ্যাপ্টার 25 এসে পড়েছি আমরা। তো এই অধ্যায়ে টেনজেন ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে বের হয়ে ক্লেন যখন অধ্যাপক কোহেন এবং আজিকের কাছ থেকে বিদায় নিচ্ছিল, তখন সে হতাশ হয় যে তারা কেউই অ্যান্টিগোনাস পরিবারের ডায়েরি বা 4th যুগের ইতিহাস সম্পর্কে কিছু মনে করতে পারেনি। তবে তার হাতে ছিল টেনজেন মর্নিং পোস্ট সংবাদপত্রটি, যেখানে ওয়েলস এর হত্যাকে সশস্ত্র ডাকাতি বাগলারি হিসেবে প্রচার করা হয়েছে, যা নাইটহকদের কভার আপ নিশ্চিত করে। সংবাদপত্রটি পড়তে পড়তে ক্লেন হঠাৎ অনুভব করে যে কেউ তাকে অনুসরণ করছে বা পর্যবেক্ষণ করছে। ষষ্ঠ ইন্দ্রিয় ক্লেন নিশ্চিত হয় যে এটি তার ট্রান্সমাইগ্রেশন বা এনহ্যান্স রিচুয়াল এর কারণে উন্নত হওয়া সিক্স সেন্স। পৃথিবীর তুলনায় এই অনুভূতিটি অনেক বেশি স্পষ্ট ও তীব্র। ক্লেন দ্রুত তার বন্দুক হাতে নেওয়া বা শত্রুকে খোঁজার তাগিদ দমন করে। সে বাইরে দেখার ভান করে সাবধানে চারিদিকে তাকায়, কিন্তু কোনো সন্দেহজনক ব্যক্তিকে দেখতে পায় না। তবুও সে নিশ্চিত হয় যে কোনো অদৃশ্য চোখ তাকে দেখছে। ক্লেন সরাসরি বাড়িতে ফেরে না, কারণ সে তার অ্যাপার্টমেন্টের ঠিকানা জানাতে চায়নি। আবার সরাসরি নাইটহকদের কাছেও যায় না, পাছে তার শত্রুরা নাইটহকদের অবস্থান জেনে যায়। তাই সে ক্যারেজে উঠে অন্য একটি জায়গা, শ্যাম্পেন স্ট্রিট এর নাম বলে। ক্যারেজের দরজা বন্ধ হওয়ার সাথে সাথেই সেই অস্বস্তিকর অনুভূতিটি দূর হয়। শ্যাম্পেন স্ট্রিটে নামার পর সেই নজরদারির অনুভূতিটি আবার ফিরে আসে। ক্লেন এবার ঝুঁকি না নিয়ে দ্রুত তার গন্তব্য পরিবর্তন করে। সে সোজা রেড মুনলাইট স্ট্রিটের দিকে হাঁটা দেয়। তার গন্তব্য ছিল সেন্ট সেলেনা ক্যাথিড্রাল, এভারনাইট গডেসের চার্চের টেনজেন হেডকোয়ার্টার। একজন বিশ্বাসী হিসেবে মাসে যোগ দিতে আসা মোটেও অস্বাভাবিক নয়। ক্যাথেড্রালের ভিতরে ছিল গথিক স্থাপত্য শৈলীর ছাপ, নীল বা কালো রঙের কাছাকাছি এবং রক্তিম ক্রিমজন মুনের রঙের কাচের জানালা থেকে বিচিত্র আলো এসে হলকে আরও অন্ধকার ও রহস্যময় করে তোলে। ক্লেন চুপচাপ ভিড়ের মধ্যে একটি বেঞ্চে বসে পড়ে, তার লাঠি রেখে টুপি খুলে প্রার্থনার ভঙ্গিতে চোখ বন্ধ করে। এই সময় নজরদারির অনুভূতিটি সম্পূর্ণ উধাও হয়ে যায়। মাস শেষ হলে প্রেয়ার শেষ হলে ক্লেন কনফেশন বক্সের লাইনে দাঁড়ায়। তার উদ্দেশ্য ছিল বিশপের মাধ্যমে নাইটহকদের কাছে পৌঁছানো। কনফেশন বক্সের ভেতরে প্রবেশ করে সে তার পকেট থেকে বিশেষ অপারেশন বিভাগ 7 ইউনিট স্পেশাল অপারেশনস ডিপার্টমেন্টের ব্যাচ বের করে জাজকে দেখায়। ফিসফিস করে জানায়, কেউ আমাকে অনুসরণ করছে, আমি ডান স্মিথকে খুঁজে বের করতে চাই। যাজক ব্যাচটি পরীক্ষা করে ক্লেনকে জানায় কনফেশন বুথ থেকে ডান দিকে হেঁটে শেষ পর্যন্ত যায়। পাশে একটি গোপন দরজা আছে, প্রবেশ করার পর কেউ আপনাকে পথ দেখাবে। ক্লেন সাথে সাথেই গোপন দরজা খুলে ভেতরে প্রবেশ করে। সেখানে একটি কালো পোশাক পরা মধ্যবয়সী যাজক তার জন্য অপেক্ষা করছিল।
ক্লেন নিশ্চিত হয় যে চার্চের সদর দপ্তরটি আসলে নাইট হকদের গোপন ঘাঁটি। ক্লেইন এখন ক্যাথেড্রালের অভ্যন্তরে চার্চের হেফাজতে। এই গোপন করিডোরে ডান স্মিথ এর সাথে কি তার দেখা হবে? এটি পরের অধ্যায়ে আমরা জানব। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেন্ট সেলেনা ক্যাথেড্রালে আশ্রয় নেওয়ার পর ক্লেইন একজন যাজকের নির্দেশনায় গোপন দরজা দিয়ে নাইট হকদের ভূগর্ভস্থ ঘাঁটির দিকে এগিয়ে চলে। সে চেনিস গেট এর দিকে না গিয়ে পরিচিত পথ ধরে ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানির উপরের অফিসে পৌঁছায়। রিসেপশনে থাকা রোজেনকে হঠাৎ চমকে দিয়ে ক্লেইন ক্যাপ্টেন স্মিথের খোঁজ করে। রোজেন ক্লেইনের উপস্থিতি নিয়ে মজা করলেও ক্যাপ্টেনের অফিস রুমের ঠিকানা বলে দেয়। ডান স্মিথের সাথে কথোপকথন। ক্লেইন সরাসরি ক্যাপ্টেনের ডানের অফিসে গিয়ে জানায় কেউ আমাকে অনুসরণ করছে। ডান তাকে অনুসরণকারীর সম্ভাব্য কারণ জানায়, হয়তো ওয়েলচের বাবা কোনো প্রাইভেট ইনভেস্টিগেটরকে নিয়োগ করেছে, অথবা সেটি সেই অ্যান্টিগোনাস পরিবারের নোটবুক খুঁজছে, এমন কোনো সংগঠন। ডান ক্লেইনকে আবার আগের পথে ফিরে যেতে বলে এবং নির্দেশনা দেয়, যে কোনো কাজ করো, তবে তাদের ভয় দেখিও না বা আইন ভঙ্গ করো না। ডানের নির্দেশ মেনে ক্লেইন আবার ক্যাথেড্রাল দিয়ে বাইরে বেরিয়ে আসে। সূর্যালোকে ফিরতেই সে আবার সেই তীব্র নজরদারির অনুভূতি পায়। সে দ্রুত সিদ্ধান্ত নেয় যে এটি সাধারণ প্রাইভেট ইনভেস্টিগেটর নয়, বরং চার্চকে ভয় পায় এমন কেউ, যা কোনো ডার্ক হিস্ট্রি বা বিয়ন্ডার ক্ষমতা থাকার ইঙ্গিত দেয়। সে জুটল্যান্ড স্ট্রিটের একটি ক্লাবে যায়, যা মূলত পুলিশের শুটিং রেঞ্জের অংশ। এখানে ঢুকতেই নজরদারির অনুভূতিটি চলে যায়। আত্মরক্ষার তাগিদে ক্লেইন সঙ্গে থাকা স্বাভাবিক বুলেট দিয়ে তার রিভলভার চালানোর অনুশীলন শুরু করে। সে তার সাময়িক প্রশিক্ষণের অভিজ্ঞতা কাজে লাগায় এবং বারবার অনুশীলনের মাধ্যমে লক্ষ্যভেদ করার দক্ষতা অর্জন করে। যথেষ্ট অনুসরণ শেষে সে ডিমন হান্টিং বুলেট সহ রিভলভারটি হোলস্টারে রাখে এবং অ্যাপার্টমেন্টে ফিরে আসে। নজরদারির অনুভূতি তখনও ছিল, কিন্তু ক্লেইন এখন তুলনামূলকভাবে আগের থেকে শান্ত। অ্যাপার্টমেন্টে ফিরে ক্লেইন তার বড় ভাই বেনসন মোরেটিকে দেখতে পায়। বেনসন তার একটি নতুন ভালো চাকরি পাওয়ার খবর শুনে আনন্দিত হয়। বিকেলে বাজার করে ক্লেইন তার রান্না করা খাবার খেয়ে দিয়ে নৈশভোজ তৈরি করে। তাদের এই ডিনারটি ছিল স্টুড বিফ, ফ্রাইড ফিশ এবং ম্যাশড পটেটোস। আর 3 ভাই বোনের জন্য ছিল এক আনন্দঘন মুহূর্ত। ক্লেইনের রান্নায় মুগ্ধ হয়ে বেনসন ও মেলিসা দুজনেই খুব সন্তুষ্ট হয়। খাওয়া শেষে বেনসন, মেলিসা এবং ক্লেইনের ভবিষ্যতের পরিকল্পনা, বিশেষ করে একটা ভালো পরিবেশে স্থানান্তরিত হওয়ার বিষয়ে আলোচনা হয়। বেনসন ক্লেইনের মজাদার রসিকতার প্রশংসা করে। বাড়িওয়ালার সাথে 1 বছরের চুক্তির কথা মনে পড়ে ক্লেইন চিন্তিত হলেও বেনসন তাকে আশ্বস্ত করে যে সে এই বিষয়টি সামলে নেবে। রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর ক্লেইন এক স্বপ্ন দেখে যে কালো ট্রান্সকোট ও টুপিতে ঢাকা ডান স্মিথ তার স্বপ্নে উপস্থিত হয়। ডান শান্ত কণ্ঠে বলে, কেউ তোমার ঘরে লুকিয়ে ঢুকেছে, তোমার রিভলভারটি নাও এবং তাকে করিডোরে যেতে বাধ্য করো, বাকিটা আমাদের উপর ছেড়ে দাও। ক্লেইন জেগে উঠে দেখে তার ডেস্কে একজন রোগা অপরিচিত লোক কিছু খুঁজছে। ক্লেইন তার বালিশের নিচ থেকে রিভলভারটি বের করে। সে ট্রিগার টানে না, বরং বন্দুক তাক করে রোগা লোকটিকে ধীর গতিতে হাত তুলে ঘোরার নির্দেশ দেয়। ক্লেইন জানে যে নিরাপত্তার জন্য রিভলভারে একটি চেম্বার খালি রাখা আছে, অর্থাৎ প্রথম ট্রিগার টানলে গুলি বের হবে না। তার এই স্থিরতা ও হুমকি আসল অস্ত্র। ক্লেইনের ধীরগতির নির্দেশের সুযোগ নিয়ে লোকটি হঠাৎ দরজার দিকে ঝাঁপিয়ে পড়ে এবং দ্রুত করিডোরে চলে যায়। দরজা বন্ধ হওয়ার সাথে সাথেই বাইরে থেকে শান্ত এবং সুরেলা একটি কবিতা শোনা যেতে থাকে। এই কবিতাটি ছিল ডানের স্লিপলেস সিকোয়েন্সের মিডনাইট পোয়েম, যা চারপাশের মানুষকে শান্ত করে এবং গভীর ঘুমে আচ্ছন্ন করে দেয়। ফলে বেনসন ও মেলিসা কেউই জেগে ওঠে না। কয়েক মিনিট পর ডানের শান্ত কণ্ঠস্বর শোনা যায়, কাজ মিটে গেছে। ডান জানায় যে সে লোকটি স্বপ্নে প্রবেশ করে তার তথ্য বের করেছে। ধরা পড়ার লোকটি ছিল সিক্রেট অর্ডার নামের একটি প্রাচীন সংগঠনের সদস্য, যা চতুর্থ যুগের সলোমন এম্পায়ার এবং কিছু পতিত অভিজাতদের সাথে সম্পর্কিত। অ্যান্টিগোনাস পরিবারের ডায়েরি তাড়াতাড়ি একজন সদস্যের অসতর্কতার কারণে বাইরে চলে আসে। এই ডায়েরি উদ্ধারের জন্যই তারা ক্লেইনকে অনুসরণ করছিল। ডান স্মিথ ক্লেইনকে তার সাহস ও বুদ্ধির জন্য পুরস্কৃত করতে চায়। ক্লেইনকে বিয়ন্ডার হওয়ার একটি সুযোগ দেওয়া হয়, তবে তার শুধুমাত্র একটি ইনকমপ্লিট সিকোয়েন্সের স্টার্টিং সিকোয়েন্স 9 হতে পারবে। ক্লেইন যদি এই সুযোগ ছেড়ে দেয়, তবে তাকে নাইট হক হিসেবে তার কাজের মেধা জমা রাখতে হবে এবং সম্পূর্ণ সিকোয়েন্সের প্রথম পথ স্লিপলেসের জন্য অপেক্ষা করতে হবে।
সিকোয়েন্স 9-এর বিকল্প। ক্লেইন যদি বিয়ন্ডার হতে চায় তবে সে 3টি অসম্পূর্ণ সিকোয়েন্সের মধ্যে থেকে বেছে নিতে পারবে। মিস্ট্রি প্রায়ার, যেগুলো হচ্ছে জাদু, জ্যোতির্বিদ্যা এবং রহস্যময় জ্ঞানের প্রাথমিক ধারণা প্রদান করে। এটি ওল্ড নেইলের পথ। কর্পস কালেক্টর, মৃত আত্মারা ভুল করে এদের নিজেদের লোক মনে করে। ঠান্ডা পচন এবং কদাভেরিক আভার অরাস প্রতিরোধ ক্ষমতা দেয়। এই সিকোয়েন্সের পরবর্তী ধাপ হলো স্পিরিট মিডিয়াম। সিয়ার, ডান স্মিথ জানায় যে এই পথটি মূলত অ্যাস্ট্রোনোমেন্সি, কার্ডোমেন্সি এবং স্ক্রেইং এর মতো দিব্য জ্ঞানের ক্ষমতা দেয়। এটি রহস্যময় জ্ঞানের ক্ষেত্রে মিস্ট্রি প্রায়ারের চেয়েও বেশি পেশাদার, তবে এতে সরাসরি লড়াইয়ের কোনো ক্ষমতা নেই। ডানক্লিনকে সোমবার সকালে সিদ্ধান্ত জানাতে বলে, যাতে সে শান্তভাবে নিজের হৃদয়কে জিজ্ঞেস করে সঠিক পথটি বেছে নিতে পারে। পরের দিন রবিবার ক্লেইন তার ভাই বোনের সাথে নতুন বাড়ি খুঁজতে বের হয়। তারা টেনজেন সিটি হাউজিং ইমপ্রুভ কোম্পানি থেকে ড্যাফোডিল স্ট্রিটে একটি টেরেস হাউস দেখার সিদ্ধান্ত নেয়। বেনসন নতুন বাড়ির ত্রুটিগুলো তুলে ধরে এবং এজেন্টকে স্কার্টারকে বোঝায় এবং সফলভাবে সাপ্তাহিক ভাড়া 13 সলি থেকে 12 সলি ও 3 পেন্সে নামিয়ে আনে। 3 ভাই বোনের সাথে সাথেই চুক্তি স্বাক্ষর করে এবং এটি নোটারি অফিসে গিয়ে নোটারাইজ করায়। বেনসন অত্যন্ত চালাকির সাথে বাড়িওয়ালা মিস্টার ফ্র্যাঙ্কিকে বোঝায় যে তাকে ছেড়ে দিলে তিনি আরও বেশি টাকার ভাড়া দিতে পারবেন এবং বর্তমান ভাড়ার চেয়ে বেশি লাভ করতে পারবে। ফলে বেনসনের প্রত্যাশিত ক্ষতিপূরণের চেয়েও কম টাকার আমানত হিসেবে রাখা 3 সলি এর বিনিময়ে ফ্র্যাঙ্কি সহজেই চুক্তি বাতিল করে। নতুন বাড়িতে এসে সমস্ত জিনিসপত্র গোছানোর এবং নিজের জন্য একটি নতুন স্যুট কেনার পর ক্লেইন সোমবার সকালে আবার ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানিতে যায়। ডানস্মিথ তাকে তার চিরন্ত সিদ্ধান্ত জানাতে বলে। সমস্ত ঝুঁকি, বিশেষ করে সম্রাট এম্পারর রোজেলের ডায়েরিতে সিয়ার পথটি বেছে না নেওয়ার আফসোস এবং এর দুর্বল লড়াইয়ের ক্ষমতা সম্পর্কে যেন ক্লেইন তার রহস্যময় জ্ঞান অর্জনের আকাঙ্ক্ষা এবং ভবিষ্যৎ দেখার ক্ষমতার প্রতি আকর্ষণকে গুরুত্ব দেন। ক্লেইন দ্বিধা ছাড়াই ডানের দিকে তাকিয়ে বলে, সিয়ার,